আমরা চেষ্টা করব। হ্যাঁ, এটা আমি পড়াশোনার সঙ্গে কথা বলছি, আমরা দেখি দুইজন মিলে মানে এক্সাম স্ট্যান্ডার্ডে আর কি, এক্সামে যেরকম আর এক্সাম কি। স্ট্যান্ডার্ডে নেওয়ার চেষ্টা করব। বাট এক্সাম কোশ্চেন প্যাটার্ন তো এটা তো জানেন তো। কোশ্চেন প্যাটার্নটা আমরা হয়তো আপনাদেরকে অ্যাডপশন করানোর চেষ্টা করব, যে এই কোশ্চেন প্যাটার্ন গুলো এভাবে হইতে পারে। বাট ধরেন আহ, আপনারা চিন্তা করবেন যে এই ধরো এইটা, এই কোশ্চেন অ্যান্সার গুলো অ্যান্সার করলে মনে হয় আমি এক্সামে ভালো করব, এই স্কোপটা খুব লিমিটেড থাকে। ঠিক আছে, জাস্ট প্যাটার্নটা হয়তো একটা আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ এই ধরনের প্যাটার্নে হয়তো কোশ্চেন হতে পারে। ইয়েস স্যার। বুঝছি কি রাফি কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা আজকে দেখবো হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আইএস অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। So, shall we start? ইয়েস স্যার, শিওর, আই থিঙ্ক উই শুড স্টার্ট। Okay. এখন 9টা 7 বেজে গেছে। হ্যাঁ, so ইনফরমেশন সিস্টেম যেটা আছে, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশনটা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। একটা ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন করা, অ্যাকুইজিশন মিনস হচ্ছে যে নেওয়া। হ্যাঁ, একটা ইনফরমেশন নেওয়া, ডেভেলপমেন্ট করা এবং ইমপ্লিমেন্টেশন করা, এটা রিয়েল লাইফে এটাকে ওয়ার্কেবল করা। এই যে তিনটা প্রসেস, এই তিনটা প্রসেসকে একসাথে বলা হয় ইনফরমেশন সিস্টেম লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। মানে একটা ইনফরমেশন সিস্টেম আমি অ্যাকুইজিশন করতেছি, ওটা ডেভেলপমেন্ট করতেছি এবং ইমপ্লিমেন্টেশনে আমার বিজনেসের মধ্যে ইমপ্লিমেন্টেশন করতেছি। দ্যাট ইজ কল্ড ইনফরমেশন সিস্টেম লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। তো আমরা এই জিনিসগুলোই আজকে টোটাল ইনফরমেশন সিস্টেম লাইফ সাইকেল ম্যানেজমেন্টটা কিভাবে হয়, কিভাবে অ্যাকুইজিশন হয়, কিভাবে মেনটেন্স হয়, কি হয় না হয়, এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো। So, প্রথমে যেটা আছে, organization need proper process and methodologies to create change application system and infrastructure component. তো এটা যে কোনো চেঞ্জ করতে চায়, ক্রিয়েট কিংবা চেঞ্জ করতে চায় অ্যাপ্লিকেশন সিস্টেম এবং ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট, মিনস কোনো ইনফরমেশন সিস্টেম যদি এর মধ্যে অ্যাপ্লিকেশন সিস্টেম থাকে আর কি থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে। অ্যাপ্লিকেশন কি করে, ওই ইনফ্রাস্ট্রাকচার গুলোকে ট্রিগার করে টু ওয়ার্ক। এইটা যদি করতে চায় তাহলে প্রপার প্রসেস অথবা মেথোডোলজি থাকা লাগবে। দিস ইজ কল্ড ইনফরমেশন সিস্টেম লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। ইনফরমেশন সিস্টেম লাইফ সাইকেল ম্যানেজমেন্ট রিকোয়ার টু থিঙ্ক ফ্রম এন্ড টু এন্ড। আপনি যখন এটা করতে চাবেন, এই ম্যানেজমেন্টটা করতে যাবেন, তখন আপনাকে থিঙ্ক করতে হবে কয়টা জিনিস, এই 4টা জিনিস থিঙ্ক করতে হবে। একটা হচ্ছে গিয়ে প্ল্যানিং অ্যাকুইজিশন, কিভাবে করে অ্যাকুইজিশন করবেন ওইটা প্ল্যানিং করা। দেন অ্যাকুইজিশন করা means আপনি এটাকে অ্যাডপ্ট করে ফেলবেন, নিয়ে নিবেন এবং এটাকে ইউজ করা, ইউজ ইনক্লুডিং মেনটেন্যান্স। আপনি যখন কন্টিনিউসলি ইউজ করতে থাকবেন, ওই অ্যাপ্লিকেশনের মেনটেন্যান্স প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের বাগ থাকবে, ওই বাগটাকে সলভ করার প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের মেনটেন্যান্স প্রয়োজন হবে ইউজের স্যার সাথে। সাউন্ডটা কি একটু বাড়ানো যায়? সাউন্ড অনেক স্লো আসতেছে। এখন একটা সেকেন্ড, সরি। এখন কি ক্লিয়ার আছে? জি স্যার, বেটার। হ্যাঁ, ক্লিয়ার না? Yes, স্যার। আমি মোটামুটি আহ, আচ্ছা, একটু তো বাড়ানো যাচ্ছে না, একদম টপে আছে বাবা। হ্যাঁ, টপ ভলিউম দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি। আহ আপনি ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছেন? স্যার। ঠিক আছে, না স্যার, ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। ওকে, তো আমাদের এই 4টা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং অ্যাকুইজিশন,
মানে যে আমরা অ্যাকুইজিশন করবো এটাকে প্ল্যান করা এবং অ্যাকুইজিশন করা means আমরা অ্যাকুইজিশন করে ফেলবো, তারপর আমরা ইউজ করব ইনক্লুডিং মেইনটেনেন্স, এবং তারপর একটা সময় আমরা এটাকে রিটায়ার করে ফেলবো, মানে ডিসকার্ড করে ফেলবো। সো এই টোটাল জিনিসটা হচ্ছে যে মানুষের যে কোনো একটা লাইফ কার্ভ থাকে, লাইফ সাইকেল থাকে, যে একটা মানুষ জন্ম নেয়, তারপর বিভিন্ন সময় কাটায়, তারপর আবার মারা যায়। তো এই ধরনের একটা ইনফরমেশন সিস্টেমের লাইফ সাইকেল ম্যানেজমেন্টটা এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা। ইনফরমেশন এখানে একটা কি নোট আছে, এখানে হচ্ছে কি বেনিফিট রিয়েলাইজেশন প্র্যাকটিস। উইল সি দ্য বেনিফিট রিয়েলাইজেশন প্র্যাকটিস, কিংবা বেনিফিট রিয়েলাইজেশনটা কিভাবে হয় এটা আমরা দেখবো। তো বেনিফিট রিয়েলাইজেশন প্র্যাকটিসটা ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশনে খুবই ইম্পর্টেন্ট কারণ কি, যদি আপনার বিজনেসের মধ্যে এই ইনফরমেশন সিস্টেমের কোনো বেনিফিটস না আসে, তাহলে তো আপনি ওই ইনফরমেশন সিস্টেমটা অ্যাডপ্ট করতে চাবেন না, চাওয়ার কথা না। যে একটা ইনফরমেশন সিস্টেম আপনাকে কোনো বেনিফিট দিতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে তো আপনি ওই ইনফরমেশন সিস্টেমটাকে অ্যাডপ্ট করার চিন্তা করবেন না। তো এই জন্য বেনিফিট রিয়েলাইজেশন প্র্যাকটিসটা ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশনের জন্য থাকতে হবে। এর মধ্যে কি কি আছে? ফিজিবিলিটি স্টাডি, বিজনেস কেসেস, তারপর টোটাল কস্ট টু ওনারশিপ, মানে আমার টোটাল কস্ট কি হচ্ছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা এগুলো ডিটেল দেখবো এরপরে। হ্যাঁ, জাস্ট আপনাকে একটা হাইলাইট দিচ্ছি। দ্য অবজেক্টিভ অফ আইটি প্রজেক্ট ইজ টু রিয়েলাইজ ট্যাঞ্জিবল বেনিফিট। যে কোনো একটা আমরা প্রজেক্ট যখন নিব, আইটি প্রজেক্ট বা ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট নেবো, তখন এটা মেইন আমাদের অবজেক্টিভটা কি থাকবে? টু রিয়েলাইজ ট্যাঞ্জিবল বেনিফিট। এটা থেকে আমি কি ধরনের ট্যাঞ্জিবল বেনিফিট আমি পাচ্ছি। স্যার জি, স্যার সাউন্ডটা আপনার স্যার হাই আছে, বাট মানে আপনার মানে ঝাপসা আর কি, সাউন্ডটা একটু ঝাপসা বোঝা যাচ্ছে জাস্ট। স্যার নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে no? ক্লিয়ার, স্যার ক্লিয়ার বোঝা নয়েজ যাচ্ছে। না স্যার স্যার, নয়েজ তার না মানে স্যার, ক্লিয়ার কথাটা কিন্তু স্যার আস্তে আস্তে আসতেছে কথা। স্লো যাচ্ছে আপনার কাছে? আর মানে সাউন্ডটা অডিও ডিভাইসে খুব সম্ভবত সমস্যা, কেটে 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 অডিও যাচ্ছে কি? ডিভাইসের সমস্যা। কেটে কেটে না যাচ্ছে? স্যার, না, কেটে যাচ্ছেন মানে স্যার একটু ঝাপসা আর কি, বলতে গেলে এক প্রকার। একটু ভারী ভারী কম। কণ্ঠটা ভারী। এখন ঠিক আছে? নয়েজটা মানে এখন মোটামুটি ঠিক আছে। আমি তো কোনো কিছু চেঞ্জ করতেছি না, তারপরে এই যে এখন এখন দেখি একটু তো। আবার ভারী ভারী লাগতেছে। এখন ক্লিয়ার? বেটার? এখন কি বেটার? বোঝা যায় মোটামুটি। ম্যানেজিং দিস বেনিফিটস is essential to the success of the project. বোঝা যাচ্ছে? ক্লিয়ার? না স্যার ওই রকমই লাগছে, মানে একটা স্পষ্ট ওরকম আসতেছে না সাউন্ড। স্যার আপনি একটু দূরে থেকে বলতেছেন মনে হয়। স্যার ক্লিয়ারই আছে স্যার। এখন শুনতে পাচ্ছি আমরা? জি স্যার এখন ঠিক আছে। এখন জি স্যার বেটার? শোনা যায়। এখন বেটার? জি স্যার এখন ঠিক আছে। জি স্যার, জি স্যার, এখন ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। So we'll use this way. Can you please allow me a bit second? হ্যাঁ, একটা just 30 সেকেন্ড আমাকে একটু allow করেন। হ্যাঁ, we are Okay, starting. sure. হ্যাঁ? Okay, sorry. I'll start again. So, managing the benefits is essential to the success of the project. So,
এই প্রজেক্ট গুলোর যে সাকসেস হবে এটার বেনিফিটস গুলোকে ম্যানেজ করাও আমাদের এখানে আমরা দেখব। দ্য কস্ট অফ বেনিফিট অ্যানালাইসিস শুড বি প্রিপেয়ার্ড প্রায়ার টু বিগিনিং অফ দ্য প্রজেক্ট। তার মানে আমরা এটা আগে থেকেই আমরা সেটেল ডাউন করে নিব যে একটা প্রজেক্ট করতে যাচ্ছি, আইটি প্রজেক্ট কিংবা ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট করতে চাচ্ছি, তো সেটা আমরা আগে থেকেই কস্ট বেনিফিটটা অ্যানালাইসিস করে নিব। And this should estimate all costs and benefits throughout the life of the new system. মানে এটা পুরো লাইফটা, মিনস আমরা যে একটু আগে আমরা কথা বলেছি যেটা নিয়ে, যে অ্যাকুইজিশন, এই যে অ্যাকুইজিশন, ইউজ এবং রিটায়ার, মেইনটেনেন্স সহ এই টোটাল যে লাইফটা, এই লাইফের মধ্যে যা খরচ হবে, অল এস্টিমেটেড কস্ট এবং বেনিফিটস গুলো আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিব, আগে থেকে ক্যালকুলেট করে নিব। হ্যাঁ, এই পুরো চ্যাপ্টারটা আমাদের এখন আমরা যে এটা করবো, এই পুরো চ্যাপ্টারটা আমাদেরকে কভার করবে বিজনেস রিয়েলাইজেশন প্রসেসটা কি, বিজনেস কেস ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্রুভাল, কিভাবে করে আমরা কেসগুলোকে ডেভেলপমেন্ট করবো এবং অ্যাপ্রুভাল নিব, বিজনেস রিয়েলাইজেশন টেকনিক্স গুলো কি কি আছে, ট্রেডিশনাল এসডিএলসি মেসেজ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফেজেস গুলো কি কি, হ্যাঁ এসডিএলসি মানে এটা, এবং ফিজিবিলিটি স্টাডি গুলো আমরা এখানে কভার করবো, ঠিক আছে। সো বিজনেস রিয়েলাইজেশন, হ্যাঁ, তো বেনিফিট রিয়েলাইজেশন, তো স্যার বেনিফিট জি একটা কোশ্চেন করি স্যার, এটা কি স্যার আমাদের চ্যাপ্টার 1 বিল্ডিং ইনফরমেশন সিস্টেম না মানে না শুরু করবে? এটা তাহলে হচ্ছে কোনটা পড়তেছি? এটা হচ্ছে চ্যাপ্টার 3। ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি, অ্যাকুইজিশন এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। সো আমরা চ্যাপ্টারটা একটু নামটা দেখি না, এটা ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, ওকে। The benefit realization টা হচ্ছে কি, benefit realization is a process which an organization evaluates the technology solution to the business problems, and factors in benefit realization includes হচ্ছে কি কি, cost, quality, development and time delivery, reliability এবং dependability. Means benefit realization টা আমরা কখন করবো? আমরা করবো হচ্ছে কি, আগের টেকনোলজি, একটা যে টেকনোলজি আমরা অ্যাডপ্ট করতে চাচ্ছি কিংবা সলিউশন অ্যাডপ্ট করতে চাচ্ছি কিংবা সিস্টেম অ্যাডপ্ট করতে চাচ্ছি, এটা আমাদের বিজনেসের কি কি প্রবলেমকে ইজি আপ করতেছে। কারণ আমরা এই ধরনের আইটি সিস্টেম কিংবা ইনফরমেশন সিস্টেমকে যখন অ্যাডপশন করি তখন আমরা দেখতে চাই কি, বিজনেসের যেসব প্রবলেমস গুলো আছে, আমাদের যেই ইস্যুস গুলো আছে বিজনেসে, বিভিন্ন ধরনের প্রবলেমস থাকে, ওই প্রবলেমস গুলা কিভাবে করে সলিউশন করা যায়। তো এটার জন্য যে ফ্যাক্টর গুলা, এই বেনিফিট রিয়েলাইজেশনের ফ্যাক্টর গুলা আমাদের কাজ করবে। কারণ বিজনেসের প্রবলেমগুলো আমরা সলিউশন করতেছি, কিন্তু এটা যদি হাই কস্টলি হয়ে যায়, অনেক হাই কস্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমরা আরেকটা প্রবলেম জেনারেট করব, যে হাই কস্ট, এই প্রবলেমটা আমরা জেনারেট করব। সো এর জন্য কিছু কিছু আমাদের ফ্যাক্টরের দিকে সবসময় বেনিফিটের হচ্ছে কিনা এটা আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে। এগুলো হচ্ছে কি, কস্ট, কোয়ালিটি, মিনস আমার কস্টটা উইদিন দ্য বেনিফিট আছে কিনা, কোয়ালিটি, এটা অপটিমাম কোয়ালিটিতে আছে কিনা, মিনস অপটিমাম পারফরমেন্স সে আমাকে সার্ভ করতে পারতেছে কিনা, ডেভেলপমেন্ট অ্যান্ড টাইম ডেলিভারি, তার মানে এটা ডেভেলপমেন্ট এবং টাইম ডেলিভারির জন্য সময় কত লাগবে। আমি একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি কিংবা অ্যাকুইজিশন করতে চাচ্ছি, এটার জন্য এরকম সময় লাগতেছে, ফর এক্সাম্পল ধরেন 5 বছর সময় লাগতেছে ডেভেলপমেন্টেই, কিন্তু এটার যে বেনিফিট, এই বেনিফিট আমি 3 বছরের মধ্যে পাবো, 3 বছর পর এটার কোনো আর কাজ থাকবে না। সো এই জন্য এই বেনিফিট রিলেশন এগুলো থাকতে হবে। রিলায়েবিলিটি হচ্ছে আমি একটা সিস্টেমকে আমি চালাচ্ছি, অ্যাডপশন করতেছি, এটা কতটুকু রিলায়েবল ইনফরমেশন আমার জন্য জেনারেট করতে পারতেছে, আদৌ কি এটা রিলায়েবল ইনফরমেশন। এর জন্য টেস্ট, ট্রায়াল এন্ড এরর অনেক কিছু আছে, বাট রিলায়েবিলিটিটা আমরা দেখবো। অ্যান্ড একটা দেখবো হচ্ছে ডিপেন্ডেবিলিটি, আমি কি আসলে এই সিস্টেমের উপর ডেভেলপ করে এটা রিলায়েবল হলো কিন্তু ডিপেন্ডেবল না, মানে হুটহাট করে ক্র্যাশ করে, হুটহাট করে বন্ধ হয়ে যায়। সো এটার উপর আমি ডিপেন্ডেন্সি রাখতে পারতেছি না। এর জন্য আমাদের যখন আমরা বেনিফিট রিয়েলাইজেশনটা চিন্তা করব, এই প্রসেসের মধ্যে আমরা এই 5টা জিনিসকে কনসিডার করব। In benefit relation technique, so-called benefit management, the organization consider total benefit and total cost throughout the life cycle of the system. So in benefit realization technique একটু আগে আমরা যেটা বলছি, যে টোটাল বেনিফিটটা আমি আসলে কি পাচ্ছি, মানে আমার যে প্রবলেমটা আছে, প্রবলেমটা সলিউশন করার পর আমি আসলে বিজনেসে কতটুকু বেনিফিট আর্ন করতে পারতেছি, কতটুকু কস্ট সেভ করতেছি, অথবা কতটুকু এফিসিয়েন্সির মাধ্যমে এক্সট্রা
ক্যাশ আমি জেনারেট করতে পারতেছি, এই বেনিফিটটা, এই টোটাল বেনিফিটটা আর টোটাল কস্ট থ্রু আউট দ্য লাইফ অফ দ্য সিস্টেম, এই সিস্টেমটাকে পুরো লাইফ ধরে চালানোর জন্য টোটাল কস্ট যেটা হবে, এই কস্টকে আমরা কম্পিউটারাইজেশনের মধ্যে নিয়ে আসবো। তারপর দ্য পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ ইনভলভিং documentation of lessons learned can be done within 6 or 18 months after implementation of the system. তার মানে এই যে বেনিফিট রিয়েলাইজেশনটা করব, এটা আবার পোস্ট ইমপ্লিমেন্টেশন একটা রিভিউ করব, যেটা কিনা আমরা যেটাকে আমরা ডকুমেন্টেশন করব এবং পরবর্তীতে লেসন হিসেবে আমরা রাখবো, সো দ্যাট উই ক্যান ইউজ দিস ফর আদার প্রজেক্টস। দিস রিভিউ মাস্ট বি পার্ট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য প্রজেক্ট। মানে এই রিভিউটা একটা গভর্নেন্সের পার্ট হিসেবে কাজ করবে। আমাদের এরকম হতে পারে আমরা একটা প্রজেক্টের বেনিফিট রিয়েলাইজেশন আমরা করার চেষ্টা করতেছি, বাট ওটা করার পর দেখলাম যে এটা আমাদের জন্য খুব একটা ফাংশনাল না, কাজের না, আমরা এটা দিয়ে আমরা অপটিমাম বেনিফিটটা বের করতে পারবো না। সো এই জিনিসগুলো আমরা এর জন্য কন্টিনিউয়াসলি ডকুমেন্টেশন আকারে আমরা রাখবো, সো দ্যাট উই ক্যান কম্পেয়ার বিটুইন প্রজেক্টস অর ম্যানেজ বিটুইন প্রজেক্টস। এখানে হচ্ছে বিজনেস কেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েলাইজেশন। So a business case is normally derived from a feasibility study and contains information for decision-making process on whether a project should be undertaken. So একটা business case কি হয়? Normally এটা আসে হচ্ছে কি, এটা feasibility study থেকে, means আমি যখন একটা business case কে করতে চাবো, ডিনোট করতে চাবো, আমি যখন একটা বিজনেস কেসকে আইডেন্টিফাই করতে চাবো, তখন আমার বিভিন্ন ধরনের ফিজিবিলিটি স্টাডি থাকবে। ওই ফিজিবিলিটি স্টাডিগুলো থেকে আমি একটা বিজনেস কেসকে আইডেন্টিফাই করব, এবং ওটা আমাকে হেল্প করবে কি, টু টেক দ্য ডিসিশন মেকিং প্রসেস। যে ওটার মধ্যে এই ধরনের একটা বিজনেস কেসের মধ্যে এই ধরনের ইনফরমেশনগুলো থাকবে, যে ইনফরমেশনের সাহায্যে আমি ডিসিশনটা মেক করতে পারবো, ডিসিশন মেকিং প্রসেসে আমাকে হেল্প করবে। এই ফিজিবিলিটি স্টাডি স্কোপস the problem, outline possible solutions and makes a recommendation on what action to take. Feasibility studyটা কি করে, প্রবলেমের স্কোপস গুলাকে স্টাডি করে এবং ওটার সলিউশন, পসিবল সলিউশনস গুলা কি, ওটা ফিজিবিলিটি স্টাডির মধ্যে আমরা বের করি, এবং ওটার অনুযায়ী সলিউশন অনুযায়ী রিকমেন্ডেশনস গুলা কি কি হবে টু টেক দ্য অ্যাকশন, এটা আমরা ফিজিবিলিটি স্টাডির মধ্যে দেখি। A business case of sufficient detail of each solution should be developed in order to allow a comparison of cost and business benefit. একটু আগে আমরা যেটা বললাম যে একটা বিজনেস কেসের মধ্যে সাফিসিয়েন্ট ডিটেল থাকবে কিসের, যে এই সলিউশন, যতগুলো সলিউশন আমরা চাচ্ছি, মানে সিস্টেম, যে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম বিভিন্ন সময় আমরা বিজনেস কেস করতেছি, ফিজিবিলিটি স্টাডি করতেছি, সো এগুলা আমরা এমনভাবে ডেভেলপ করবো, রাখবো, সো দ্যাট উই ক্যান কম্পেয়ার দ্য কস্ট অ্যান্ড বেনিফিট, বিজনেস বেনিফিট। আমরা আসলে কস্ট এবং বেনিফিটটা আমরা বের করতে পারি। বিজনেস কেস রিকোয়ারমেন্ট, এ বিজনেস কেস শুড বি, মানে একটা বিজনেস কেস কি কি থাকবে এখানে, অ্যান্সার দ্য কোশ্চেন, একটা বিজনেস কেসের মধ্যে কি থাকবে, একটা অ্যান্সার কোশ্চেন থাকবে, ওয়াই শুড দিস প্রজেক্ট বি আন্ডারটেকেন। তার মানে হচ্ছে কি, একটা বিজনেস কেসের মধ্যে ফার্স্ট যে জিনিসটা থাকবে, যে একটা কোশ্চেন অ্যান্সার আমাদেরকে থাকতে হবে, ওয়াই শুড দিস প্রজেক্ট বি আন্ডারটেকেন, মিনস কোন একটা সিস্টেম, কোনো প্রজেক্ট কিংবা কোনো একটা সফটওয়্যার যদি আমরা একটা বিজনেস কেস হিসেবে দাঁড়া করাতে চাই, তাহলে প্রথমেই আমাদের থাকতে হবে কি, এটা কেন আমরা আন্ডারটেক করতে চাচ্ছি, তার মানে এটা বেনিফিটস গুলো আমার ওখানে থাকতে হবে। বি এ কি এলিমেন্ট অফ ডিসিশন প্রসেস থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ এনি প্রজেক্ট। আর কি কি এলিমেন্ট থাকবে এটার মধ্যে, ডিসিশন মেকিং মিনস এটার মধ্যে আরো কি থাকতে হবে, যে ডিসিশন মেকিং করার জন্য কি কি এলিমেন্ট থাকবে পুরো লাইফ সাইকেলের মধ্যে, যে আমি এটা হলে এই এলিমেন্টে আমি এই ডিসিশনটা নিব, এই এলিমেন্টে আমরা এই ডিসিশন নিব, এই প্রসেসে আমি এই ডিসিশন নিব, এই জিনিসগুলো আমার থাকতে হবে, যেগুলো কিনা আমার প্রজেক্টটাকে আন্ডারটেক করার জন্য সাহায্য করবে। বি রিভিউড টু এনশিওর দ্যাট ইটস স্টিল ভ্যালিড। তার মানে হচ্ছে কি, বিজনেস কেসটা করতেছে একটা আমরা ওল্ড বিজনেস কেস করছি, মানে একটা পাস্ট বিজনেস কেস করছি, যেটা আমার আগের থেকেই আন্ডারটেক করা হয়ে গেছে, চলে গেছে, শেষ হয়ে গেছে। এই ধরনের বিজনেস কেস হইলে তো আমরা আসলে এখানে কাজ করতে পারবো না। তার মানে এরকম একটা রিভিউ থাকতে হবে যে স্টিল ভ্যালিড, এই বিজনেস সিচুয়েশনটা, এই বিজনেস কেসটা স্টিল ওয়ার্কেবল, কাজ করবে এটা। বি reapproved through departmental planning and approval process if the business case changed during the project.
যেমন আমি বিজনেস কেসটা করলাম, আমি সবকিছু রেডি করলাম, কিন্তু এটা আবার কি করতে হবে, রিঅ্যাপ্রুভ করাইতে হবে যদি আমার প্রজেক্টের মধ্যে কোনো চেঞ্জ আসে। Means এই বিজনেস কেসটার মধ্যে কোনো চেঞ্জ আসে কিংবা প্রজেক্টটা যদি বিজনেস কেসের বাইরে গিয়ে আমি অন্য কোনো কিছু করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের রিঅ্যাপ্রুভ করায় নিতে হবে। Feasibility study. A feasibility study is a business case development. A feasibility study in business case development হচ্ছে কি কি আছে, একটা বিজনেস কেসের মধ্যে feasibility study গুলো কি কি থাকে, scopes of the problem, হ্যাঁ, scopes of the problems গুলো থাকবে, প্রবলেমের কি কি স্কোপ আছে, মিনস আমরা কোন প্রবলেম নিয়ে এখন কাজ করতে যাচ্ছি, কোনটা সলিউশন করতে যাচ্ছি, হ্যাঁ, ওটার স্কোপ গুলো কি কি থাকবে। আউটলাইন পসিবল সলিউশনস, ওটার মধ্যে কি কি থাকবে, সলিউশনস গুলো থাকবে। স্কোপ প্রবলেম বললাম, অনেকগুলো প্রবলেম বললাম, কিন্তু সলিউশন দিলাম না, দেন ইট উইল নট ওয়ার্ক। তাহলে আউটলাইন করা থাকবে কি, পসিবল সলিউশনস গুলা আউটলাইন করা থাকবে। মেক্স এ রিকমেন্ডেশন অন হোয়াট অ্যাকশন টু টেক রিগার্ডিং দ্য আন্ডারটেকিং প্রজেক্ট। তার মানে এই প্রজেক্টটা যে কি কি আমাদের অ্যাকশন নিতে হবে এটার ব্যাপারে রিকমেন্ডেশন গুলাও থাকবে। তার মানে ফার্স্ট থাকবে প্রবলেম, তারপর থাকবে সলিউশন, এবং আমাদের অ্যাকশন প্ল্যানটা তখন ওখানে থাকবে। The feasibility study defines the need of problem and possible or alternate solution to the need. Feasibility study আসলে আমাদের কি কি বোঝায়, বোঝায় হচ্ছে যে প্রবলেমটা, কোনো প্রবলেম আছে কিনা, আদৌ কোনো প্রবলেম আছে কিনা, কিংবা কোনো নিড আছে কিনা, এবং এটা পসিবল অল্টারনেট সলিউশনস গুলো আমাদেরকে feasibility study define করে। Financial appraisal, which can use different techniques such as estimated payback period, return on investment, internal rate of return, among others. তার মানে এখানে একটা ফিজিবিলিটি স্টাডির মধ্যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রাইজালও থাকবে, যেটার মধ্যে আমাদের কি থাকবে, এই যে আমি প্রজেক্ট আন্ডারটেক করতেছি, এটা কস্ট কত, বেনিফিট কত, কি বেনিফিট পাচ্ছি, ফাইন্যান্সিয়াল বেনিফিট আমার কি হচ্ছে, এই জিনিসগুলো যে আমরা ক্যালকুলেট করতেছি, এটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রাইজাল আকারে থাকবে। এবং এটার মধ্যে কি কি থাকবে, এস্টিমেটেড পেব্যাক পিরিয়ড, মিনস এই প্রজেক্ট আন্ডারটেক করলে আমার এই প্রজেক্টের টোটাল কস্টটা আমার কতদিনে উঠে আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা যে আমি ইনভেস্ট করতেছি এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি হবে, ইন্টারনাল রেট অফ রিটার্নটা কি হবে, এবং এই ধরনের আরো ফাইন্যান্সিয়াল যেসব প্যারামিটার গুলো আছে ওগুলা এখানে থাকবে। এক্সপেক্টেড বেনিফিট such as productivity gains অথবা কস্ট রিডাকশন, ওই যে আমরা বলতেছিলাম যে এই বেনিফিটটা যে আমরা পাবো, এটা আমরা কিভাবে পেতে পারি, আমরা ডাইরেক্ট প্রোডাক্টিভিটি গেইন পাইতে পারি, ডাইরেক্ট কস্ট আমাদের রিডাকশন হতে পারে, তো ফাইন্যান্সিয়াল বেনিফিট আমার থাকতে হবে। সো এই বেনিফিট গুলা আমাদের ফিজিবিলিটি স্টাডিতে থাকবে। এবং আর থাকতে পারে কি, ইনটেনজিবল বেনিফিট, আমার ইফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে, হ্যাঁ, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ইফিসিয়েন্সিজ অনেক বেড়ে গেছে, সো এই ধরনের ইনটেনজিবল বেনিফিট আমার ডিপার্টমেন্টে বাড়ে নাই, অন্য ডিপার্টমেন্টে বাড়ছে, এইটার সঙ্গে অন্য ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, তো এই ধরনের ইনটেনজিবল অনেক বেনিফিটস আছে। আমার ধরেন ডেটা ট্রান্সফারটা ইজি হয়ে গেছে, মিনস আমি বাসা থেকেও কাজ করতে পারি, অফিস থেকেও কাজ করতে পারি, সব জায়গা থেকে কাজ করতে পারি, তো এই ধরনের ইনটেনজিবল কিছু বেনিফিটস আছে, সেই বেনিফিটস গুলাও আমাদের ফিজিবিলিটি স্টাডিতে থাকতে পারে। A feasibility study involves a assessment of feasibility study কি করবে, আরো একটু আগে তো আমরা বেশ কিছু জিনিস জানলাম যেটা আমাদের কি কি থাকবে, ডেভেলপমেন্টটা কি হবে, এবং এটার মধ্যে আর কি কি থাকবে, অ্যাসেসমেন্ট থাকবে। অ্যাসেসমেন্ট অফ কি, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য সলিউশন, মিনস যে সলিউশনটা আমরা নিচ্ছি কিংবা যে সিস্টেমটা নিচ্ছি কিংবা সফটওয়্যার নিচ্ছি কিংবা আইটি প্রসেস নিচ্ছি কিংবা প্রজেক্ট নিচ্ছি, যেটাই নিচ্ছি না কেন আমরা, এটার জন্য কি কি রিস্ক এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, আমরা যদি এই সলিউশনটা আন্ডারটেক করি তাহলে কি কি ধরনের রিস্ক আমাদের থাকতে পারে। বাই ভার্সেস ডেভেলপ, মানে এই ধরনের সেম সলিউশন মার্কেটে অ্যাভেলেবেল থাকতে পারে, সো আমরা কি এখন বাই করব, ওই সলিউশনটা বাই করলে আমার জন্য সুবিধা হবে নাকি ডেভেলপ করলে আমার জন্য সুবিধা হবে, সো এই ধরনের একটা অ্যাসেসমেন্ট ফিজিবিলিটি স্টাডিতে থাকতে হবে। টাইম ফ্রেম রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট দ্য সলিউশন, তাহলে আমরা বাই করলাম, ডেভেলপ করলাম, হোয়াট এভার করলাম, বাইও করতে পারি, ডেভেলপও করতে পারি, যেটাই করি না কেন, এটা আমাদের টাইম ফ্রেম, বাই করলে আমাদের টাইম ফ্রেম কিরকম লাগতেছে, ডেভেলপমেন্ট করলে আমাদের টাইম ফ্রেম কিরকম লাগতেছে, টু ইমপ্লিমেন্ট মানে এটা আমার ডাইরেক্ট ফেজে চলে আসার জন্য। ওয়েদার দ্য কারেন্ট সিস্টেম ক্যান বি মডিফাইড টু মিট দ্য নিড, মানে আমার কি এখন আমি যে সলিউশনটা চিন্তা ভাবনা করছি, এখন যে আমার কারেন্ট সিস্টেম আছে, এই কারেন্ট সিস্টেমকে মডিফাই করে এই সলিউশনে কি আমাদের আসা যাবে কিনা,
যদি না আসা যায় এটাকে মডিফাই করে এই সলিউশনে যে বেনিফিট আছে এই বেনিফিটটাকে আন্ডারটেক করা যাবে কিনা। সো এই জিনিসগুলো এই অ্যাসেসমেন্ট গুলো ওখানে থাকতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ভেন্ডর ফর দ্য সলিউশন আইডেন্টিফাইড। আমি এমন একটা সলিউশন আইডেন্টিফাই করলাম, এমন একটা সলিউশন চিন্তা করলাম, কিন্তু এটা বানানোর জন্য সাফিসিয়েন্ট ভেন্ডর কিংবা ডেভেলপার কিংবা টেকনোলজিস্ট এরা নাই। তো এটাও আমাকে ইয়ে করতে হবে যে অ্যাভেলেবিলিটি আছে কিনা, এরা ইজিলি পাওয়া যাবে কিনা এদেরকে আমি। আর কম্পারেবিলিটি উইথ বিজনেস স্ট্র্যাটেজি, সরি কম্পিটেবিলিটি অফ উইথ দ্য বিজনেস স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজির সাথে এটা কতটুকু কম্পিটেবল, মিনস এটা আমার স্ট্র্যাটেজি, আমার যে বিজনেস স্ট্র্যাটেজি আছে, লং টার্ম গোল যেগুলো আছে, বিজনেসের ভিশন মিশন, এটার সাথে এটা কম্পিটেবল কি না। The key output of feasibility study is a comparative report. তার মানে ফিজিবিলিটি স্টাডি আসলে আমরা এই যে দেখলাম যে অ্যাসেসমেন্ট গুলা, এই অ্যাসেসমেন্ট গুলা কি কিছু কম্পারেটিভ রিপোর্ট উইথ অল্টারনেটিভ অ্যানালাইজড এন্ড দ্য রিকমেন্ডেড অল্টারনেটিভ অর সলিউশন। তো এই এই যে আমরা এতগুলো দেখতেছি এগুলো কিন্তু সবই কি কম্পারেটিভ রিপোর্ট, এমন ডিফারেন্ট প্রসেস সিস্টেম ডিফারেন্ট ইনফরমেশনের সাথে কম্পারেটিভ রিপোর্ট দিবে আমাকে, এবং অল্টারনেটিভ অ্যানালাইজ করে আমাকে রিকমেন্ডেশন গুলো দিবে। ট্রেডিশনাল SDLC phases, এটা হচ্ছে গিয়ে ওয়াটারফল মেথড, এটা আপনাদের সিসা বইয়ের মধ্যে আছে দেখবেন ওয়াটারফল মেথডটা। সো সফট সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা ট্রেডিশনাল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অর দ্য ওয়াটারফল মডেল is based on systematic sequential approach to software development. It is the oldest and most widely used technology for developing system. এটা একটা সিস্টেমেটিক এবং সিকোয়েন্সিয়াল, একটার পর একটা সিকোয়েন্সিয়াল থেকে একটার পর একটা করে এই অ্যাপ্রোচ করে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা করা হয় SDLC মডেলে, ট্রেডিশনাল যেটা আছে ওয়াটারফল এটাতে। এবং এটা হচ্ছে ওল্ডেস্ট এবং মোস্ট ওয়াইডলি ইউজড, মানে সবচেয়ে বেশি, এটা সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি লোকজন এই মেথোডোলজিটা ইউজ করে। এই SDLC ফেজ আর ফলোজ, এই ওয়াটারফল মেথড কি আছে, ফিজিবিলিটি স্টাডি, ফার্স্টে ফিজিবিলিটি স্টাডি করা হয়, ডিফাইন দ্য প্রবলেম এন্ড ডেভেলপিং দ্য বিজনেস কেস জাস্টিফিকেশন, যেটা আমরা তখন বললাম। তারপর রিকোয়ারমেন্ট ডেফিনেশন, তার মানে ফিজিবিলিটি স্টাডি করে ফেলছি, এখন আমরা কি করব, রিকোয়ারমেন্টটাকে ডিফাইন করব। আমরা আসলে এই সফটওয়্যার কিংবা এই যে সলিউশনটা বের করবো এটা রিকোয়ারমেন্টটা কি হবে, মিনস আমরা হাউ মাচ, মিনস এটার মধ্যে সলিউশন অনেক কিছু থাকতে পারে, বাট আমার স্পেসিফিক 2, 4, 5, 10টা রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্ট গুলোই আমরা ডিফাইন করব। ডিফাইন দ্য ফাংশনাল অ্যান্ড কোয়ালিটি রিকোয়ারমেন্ট অফ দ্য ডিজায়ার্ড সলিউশন, মানে এখানে কি কি ফাংশন কাজ করবে, কোন কোন ফাংশনকে আমি নিব, কোন কোন ফাংশনকে আমি নিব না, এবং কতটুকু এই ফাংশনের মিনিমাম এতটুকু কোয়ালিটি হলে আমি এটাকে অ্যাডপ্ট করবো, নাহলে অ্যাডপ্ট করবো না। এই জিনিসগুলা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট ডিফাইন করা। ডিজাইন, তো রিকোয়ারমেন্ট ডিফাইন যখন করে ফেললাম তখন আমি কি করব, ডিজাইন করব ডেভেলপিং বেসলাইন সিস্টেম স্পেসিফিকেশন ইনক্লুডিং সিকিউরিটি প্ল্যান। মানে ফার্স্টে আমরা ফিজিবিলিটি স্টাডি থেকে বুঝলাম যে আমাদের কি কি লাগবে, প্রবলেম কি, সলিউশন কি, তারপর আমাকে রিকোয়ারমেন্টটা আমরা ডিফাইন করে ফেললাম। দেন আমরা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বেসটা তৈরি করবো, মিনস ডিজাইনটা করবো, ডেভেলপিং এর ডিজাইন, এবং এই ডিজাইনের সাথে আমাদের সিকিউরিটি প্ল্যানটাও থাকবে। এই ডিজাইনটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমরা কি করবো, ডেভেলপমেন্টের দিকে যাব, অফ প্রোগ্রামিং অ্যান্ড টেস্টিং। মানে ডিজাইন হয়ে গেল, তখন আমরা কি করবো, ডেভেলপমেন্টে চলে যাব। ডেভেলপমেন্ট হয়ে যাবে, ডেভেলপমেন্ট আইওটি করে ফেলবো, মিনস টেস্টিং করে ফেলবো, টেস্টিং করার পর আমরা কই চলে যাব, ইমপ্লিমেন্টেশনে চলে যাব, ইমপ্লিমেন্টেশন অফ ডেপ্লয়িং দ্য নিউ সিস্টেম, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং অ্যান্ড কমিশনিং, মানে এই যে আইওটি আমরা তখন করব। ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেডিশনাল SDLC, আমরা যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ট্রেডিশনাল যে মেথডটা আছে এটা ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো হলো কি কি, it is unrealistic and unanticipated events typically in real program rarely follows a structural sequence. তো আমরা ওয়াটারফল মেথডে কি একটা স্ট্রাকচারাল সিকোয়েন্সিয়াল সিকোয়েন্স হয়, তো এমন কিছু কিছু ইভেন্ট তৈরি হয় যখন আমরা এই ধরনের সফটওয়্যার কিংবা রিয়েল প্রোগ্রাম তৈরি করতে চাই, কিংবা ডিজাইন ফাইনাল করে ফেলানোর পরও এরকম কিছু
ইভেন্ট হয় যেগুলা আসলে আনরিয়ালিস্টিক কিংবা আমাদের এন্টিসিপেট করার মধ্যে ছিল না, আমরা করি নাই এবং এটা হয়ে গেছে, হুট করে হয়ে গেছে। এই ধরনের প্রবলেমস গুলার জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা প্রবলেম হয়ে যায়। এখন যেহেতু এটা স্ট্রাকচারাল সিকোয়েন্সিয়াল প্রসেস, এটা আবার যখন করতে হবে তখন আবার কি করতে হবে, প্রথম থেকে আমাকে আবার ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট ডেফিনিশন, ডিজাইন, আবার এরকম করে আমাদেরকে যেতে হবে। দেন হচ্ছে কি চেঞ্জিং বিজনেস এনভায়রনমেন্ট alters user requirement before final delivery. And managing requirement become essential to ensure functionality is not compromised. তো এটাও সেম, অলমোস্ট সেম, যে এখন বিজনেস এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের মধ্যে আমাদের কি হতে পারে, আমাদের যতক্ষণের মধ্যে আমার এটা ডেলিভারি হবে কিংবা ইমপ্লিমেন্টেশনে যাবে তার আগে রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গিয়ে অন্য রিকোয়ারমেন্ট আসতে পারে। তো এই ধরনের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া কিংবা রিকোয়ারমেন্টকে ম্যানেজ করা তখন একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। তারপর হচ্ছে কি ইউজার রিকোয়ারমেন্ট আর রেয়ারলি ক্যাপচার্ড ফুললি অ্যাট দ্য আর্লি স্টেজ অফ অ্যাজ রিকোয়ার্ড। আমরা যেটা দেখলাম এখানে যে ফিজিবিলিটি স্টাডি করতেছি, ওখান থেকে রিকোয়ারমেন্ট ডেফিনিশন ডিফাইন করতেছি আমরা ফিজিবিলিটি স্টাডি থেকে, কিন্তু ইউজার এন্ডে কোনো রিকোয়ারমেন্ট ক্যাপচার করা হয় নাই। মিনস একটা ইউজার এন্ডে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমি এই জিনিস ইনপুট দিব, কিংবা এই জিনিস আমার ডাবল ইনপুট হচ্ছে, কিংবা একই ডেটা 3 জন 4 জন 5 জন ইউজার ইনপুট করতেছে। তো এই ধরনের ইস্যুতে আবার ইউজারের কিছু কিছু রিপোর্টের জন্য কিংবা কিছু কিছু আউটপুটের জন্য ইউজারের সুবিধা হয়। তো এই ধরনের রিকোয়ারমেন্ট গুলা আসলে খুব কম ক্যাপচার করা হয়, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি থেকে ক্যারি আউট করা হয়। ওয়ার্কিং ভার্সন অফ দ্য সিস্টেম ইজ অনলি অ্যাভেলেবল টুয়ার্ডস দ্য এন্ড, নেসেসিটিং দ্য ইউজার পেশেন্স। তো এখানে এটা হচ্ছে কি আপনি কখন পাচ্ছেন, এটা একদম ডেভেলপমেন্টের পর আপনি ওয়ার্কিং ভার্সন পাচ্ছেন। মিনস আপনি কি করতেছেন না করতেছেন এটা ডেভেলপমেন্টের পর দেখতে পাচ্ছেন, ডিজাইনের আগেও আপনি দেখতে পাচ্ছেন না, ডিজাইন ফেজও আপনি দেখতে পাচ্ছেন না, রিকোয়ারমেন্ট ডেফিনেশন ফেজও আপনি দেখতে পাচ্ছেন না যে এটা আসলে কাজটা ওয়ার্ক ফাংশনটা কিভাবে করে হবে। সো এই জায়গাগুলোতে আমাদের ট্রেডিশনাল এইচডিএলসি মডেলে কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। The only advantage of traditional HDLC is that it provides a template for capturing requirement. মানে এটা হচ্ছে কি ওই যে আমরা দেখলাম যেটা ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা যে রিকোয়ারমেন্টটা ক্যাপচার করতেছি, এটাই হচ্ছে কি এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। The design involves developing blueprint of the system and its component. তো ডিজাইন আসলে কি করতেছে, একটা ডেভেলপমেন্টের ব্লুপ্রিন্ট তৈরি করতেছে এবং এটার মধ্যে কি কি কম্পোনেন্টস থাকবে এটাকে তৈরি করতেছে। এটা কি ব্লুপ্রিন্ট should show how requirements will be made. একটা ডিজাইনের মধ্যে ব্লুপ্রিন্টের মধ্যে কি থাকবে, রিকোয়ারমেন্টস গুলো আসলে কিভাবে করে সলিউশন হবে এই জিনিসটা থাকবে। এবং ডিজাইন মে ইনভলভ সেভারাল interrelation to get the level of detail required for development and coding. ডিজাইন কি করবে, বিভিন্ন ধরনের ইটারেশন থাকবে, ইটারেশন কিসের জন্য রাখবে, ফর ডেভেলপমেন্ট এন্ড কোডিং এর জন্য বিভিন্ন ধরনের লিংক রাখবে, মানে এটার সাথে এটা লিংক, এটার সাথে এটা লিংক, হ্যাঁ এরকম 10টা জিনিসের সাথে 10টা লিংক থাকবে। এই জিনিসগুলো রাখবে হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপার অথবা কোডার টু আন্ডারস্ট্যান্ড যে কোনটার সাথে কোনটার লিঙ্কেজ গুলো আছে। কম্পোনেন্ট or module of design are as follows. এই জিনিসগুলো আমরা দেখবো একটু। সিস্টেম মানে একটা ডিজাইনের মধ্যে আসলে কি কি মডিউল কিংবা কম্পোনেন্টস থাকে এই জিনিসটা আমরা দেখবো। সিস্টেম ফ্লোচার্ট, ডাটা অ্যান্ড প্রসেস ফ্লো, মানে একটা সিস্টেম ফ্লোচার্টটা কি হবে, কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, ডাটা ফ্লোটা কি হবে, প্রসেস ফ্লোটা কি হবে, এই জিনিসগুলো আমাদের একটা ডিজাইনের মডিউলগুলোর মধ্যে থাকবে, কম্পোনেন্ট কিংবা মডিউল হিসেবে এগুলো থাকবে। একটা মডিউল থাকবে, ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের মডিউল থাকে আর কি, এই মডিউলের মধ্যে এগুলো থাকবে। ইনপুট অ্যান্ড আউটপুট, স্ক্রিন ডিজাইন অ্যান্ড রিপোর্টস, মানে এটার মধ্যে কি ইনপুট করবে আউটপুট বের হবে কি, স্ক্রিন ডিজাইনসে আমরা আউটার ইন্টারফেসে কি দেখবো এবং রিপোর্টস কি কি বের হবে। প্রসেসিং স্টেপস অ্যান্ড কম্পিটিশন রুলস, তো আমরা ইনপুট করব আউটপুট করব, আমরা রিপোর্ট দেখবো, প্রসেসিং স্টেপস গুলো কি কি হবে সেটা আমাদের এই ডিজাইনের মধ্যে রাখতে হবে। প্রসেসিং স্টেপস গুলো কি হবে এবং কম্পিটিশন রুলস গুলো কি কি হবে, কোনটার সাথে কোনটা কম্পিটিশন হবে, বিভিন্ন ধরনের রুলস সেট করে দিতে হবে কি, তাহলে আপনার আউটপুটটা প্রপারলি বের করতে হবে।
প্রোগ্রাম স্পেসিফিকেশন, ডাটাবেস, ফাইল ডিজাইন। মিনস এখানে কি কি প্রোগ্রাম রান করবে, এখানে এডিশনাল অন্য কোনো প্রোগ্রাম লাগবে কিনা, কোনো প্রোগ্রামকে কল করে আনা লাগবে কিনা, এই জিনিসগুলো এই স্পেসিফিকেশন গুলো সেট করবে। এবং ডাটাবেস, ফাইল ডিজাইন মিনস ডেটাগুলো কিভাবে করে এখানে নেস্টেড অবস্থায় থাকবে, মিনস ডেটাগুলা কোনটার সাথে কোন ডেটাটা থাকবে, কিভাবে করে থাকবে, এই জিনিসটা এই ডিজাইন ফেজের মধ্যে আমাদের মডিউলের মধ্যে রাখতে হবে। টেস্ট প্ল্যানস, ইউনিট, সাবসিস্টেম, মডিউল, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলা, সিকিউরিটি এই ধরনের টেস্টিং প্ল্যানগুলা থাকবে, মিনস যাতে আমরা চেক করতে পারি যে এটা প্রপারলি ফাংশন করতেছে কিনা। পরে আমরা যখন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ অডিটর আমরা যখন যাব, তখন যদি এই জিনিসগুলো না থাকে তখন তো আমরা এটাকে করতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা ধরেন একটা ব্যাকআপ নিতে চাচ্ছি, রিকভারি করতে চাচ্ছি, হ্যাঁ, কিংবা একটার সাথে একটা সিস্টেমে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, তো এগুলো যদি না থাকে তাহলে আমরা এগুলো করতে পারবো না। তো এটা ডিজাইন ফেজে থাকতে হবে। ডাটা কনভার্সন প্ল্যান মিনস হচ্ছে কি একটা এক ডেটা আরেকটা জায়গায় কিভাবে যাবে, অ্যানালাইজ হবে কিভাবে করে, এবং কিভাবে করে আউটপুটস গুলা দিবে, এই জিনিসগুলো এখানে মডিউলে থাকতে হবে। সফটওয়্যার বেসলাইনের মধ্যে আমার থাকবে কি, সেট এ কাট অফ পয়েন্ট বিয়ন্ড হুইচ চেঞ্জেস রিকোয়ার্ড স্ট্রিক্ট ফর্মাল অ্যাপ্রুভাল। তার মানে আমাদের একটা, এক্সকিউজ মি, আমাদের কি হতো, সেট এ কাট অফ পয়েন্ট বিয়ন্ড হুইচ চেঞ্জেস রিকোয়ার্ড স্ট্রিক্ট ফর্মাল অ্যাপ্রুভাল। মিনস এখানে তো একটা যখন আমরা ডিজাইন করব, ডেভেলপমেন্টে যখন যাব, তখন আমার কি হবে, বিভিন্ন ধরনের চেঞ্জেস প্রয়োজন হবে, তো এটার জন্য একটা আমরা কাট অফ পয়েন্ট সেট করে নিতে হবে যে এই ধরনের চেঞ্জের ব্যাপারে আমরা অ্যাপ্রুভালে যাব। এক্সাম্পল ধরেন ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটার জন্য ইউজার অ্যাক্সেস কন্ট্রোল আমরা ডিজাইন ফেজে একভাবে চিন্তা করছিলাম যে এইভাবে করে করব, কিন্তু এখন যখন আমরা ডেভেলপমেন্টে গেছি তখন গিয়ে দেখতেছি যে এই ইউজার অ্যাক্সেস কন্ট্রোল যদি আমরা এইভাবে করে করি তাহলে কিছু কিছু সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইউজার অ্যাক্সেস কন্ট্রোলটাকে চেঞ্জ করতে হবে। তো এটা যেহেতু একটা মেজর ডিসিশন, মিনস এই ধরনের আমরা কিছু কাট অফ পয়েন্ট রাখবো যাতে আমরা ওই কাট অফ পয়েন্ট পর্যন্ত আমরা চেঞ্জ করতে কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন না হয়, ওই কাট অফ পয়েন্টের বাইরে বাইরে গেলে যাতে আমাদের অ্যাপ্রুভাল প্রয়োজন হয়। তো এটাই এখানে বলছে। গার্ডস এগেইনস্ট স্কোপ ক্রিপ, মানে যে আমাদের যে স্কোপ গুলো থাকবে, হ্যাঁ, এই স্কোপ গুলোর এগেনস্টে যাতে আমাদের প্রোটেকশন গার্ড গুলো ঠিক মতো থাকে। ইন্ট্রোডিউস সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট, মানে সফটওয়্যারটা কনফিগার যাতে করা যায়, বিভিন্ন ধরনের আমাদের প্রসিডিওর যাতে অ্যাড, ব্যাক, ডিলিট এই ধরনের সিস্টেম করা যায়। ফর এক্সাম্পল, আমি সফটওয়্যারটা একটা ডেভেলপ করছি, এই ডেভেলপমেন্ট করে আমি এখন একটা ফাংশন রান করতেছি, তো আমাদের এখানে এরকম সিস্টেম রাখতে হবে যাতে আমি এখানে আবার এডিশনাল ফাংশন, ওই সেম ডাটা দিয়ে এডিশনাল ফাংশন রান করার মতন প্রসেস এবং কনফিগারেশনটা আমি করতে পারি। চেঞ্জ কন্ট্রোল প্রসেসেস, এই চেঞ্জ কন্ট্রোল প্রসেসটা কিভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, এনশিওর নিউ রিকোয়ারমেন্ট এন্ড চেঞ্জেস আর সাবজেক্ট টু সেম ফর্মাল রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল প্রসেস। মানে এই সফটওয়্যার যখন ডিজাইন করে ফেলছি, বেসলাইন করে ফেলছি, এখন যদি চেঞ্জ করতে চাই তাহলে সে কি করতে হবে, আমাদের নিউ রিকোয়ারমেন্টটা সেম রিভিউ এবং অ্যাপ্রুভাল প্রসেসের মাধ্যমে আসতে হবে। এবং প্রিভেন্ট আনকন্ট্রোলড এন্ট্রি অফ নিউ রিকোয়ারমেন্ট, এটা এই চেঞ্জ কন্ট্রোল প্রসেসটা কি করে, প্রিভেন্ট করবে হচ্ছে কি আমাদের নতুন নতুন রিকোয়ারমেন্ট ঠুসঠাস করে যখন ঢুকে যাবে। আমি জানি না আপনার ডেভেলপমেন্টের সঙ্গে কেউ যুক্ত ছিলেন কিনা, সফটওয়্যার ডেভেলপমেন্টে যখন তখন বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট কন্টিনিউয়াসলি আসতে থাকে। তো এটা যদি এই ধরনের একটা চেঞ্জ কন্ট্রোল প্রসেস না থাকে তখন কি হবে, হুটহাট করে নতুন নতুন রিকোয়ারমেন্ট ঢুকে যাবে এবং এটা পুরো ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করবে এবং টাইমলি ডেলিভারি দিতে পারবে না। এসডিএলসি টেস্টিংটার মধ্যে কি থাকে, প্রোগ্রাম ফাংশনস অ্যাজ ডিজাইনড, মানে টেস্টিং আমি যখন করবো তখন এটা এমন টেস্টার করে আমি কি করবো, আমি টেস্টার করে দেখবো হচ্ছে কি আমি যেই ফাংশনটা চাইছি ওই অনুযায়ী ডিজাইন করছিলাম ওইটা কি ঠিকমতো রান করতেছে কিনা, আমি যে ডিজাইনটা, যেই সলিউশনটার জন্য আমি এই টোটাল জিনিসটা ডিজাইন করছি রিকোয়ারমেন্ট সেটেল ডাউন করে, ওইটা ঠিকমতো আমাদের রান করতেছে কিনা, এটা আমরা টেস্টিং এর মধ্যে দেখবো। and operate without malfunction and adverse effect on the other
সিস্টেম কম্পোনেন্ট মানে সিস্টেম আমি চালাচ্ছি কিন্তু এটা গিয়ে অন্য একটা সিস্টেমের মধ্যে ডেটা ম্যানিপুলেট করতেছে কিংবা ম্যানুফ্যাকচার করতেছে কিংবা আমার অন্য একটা অ্যাপকে ডিস্টার্ব করতেছে। তো এই জিনিসটা আমরা টেস্টের মাধ্যমে দেখবো যে এটা করে কিনা। টেস্টিং লেভেলস হচ্ছে গিয়ে আমাদের দুটা, একটা হচ্ছে গিয়ে ইউনিট টেস্টিং আর একটা হচ্ছে গিয়ে ইন্টারফেস বা ইন্টিগ্রেশন টেস্টিং। ইউনিট টেস্টিংটা কি? ইউনিট হচ্ছে গিয়ে আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা সিস্টেম কিংবা প্রসেসের মধ্যে অনেকগুলো মডিউল কিংবা প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি টেস্ট করব। আর ইন্টারফেস টেস্টিং হচ্ছে গিয়ে কি একটার সাথে আরেকটা কম্পোনেন্ট অ্যাড করে আমরা ইনফরমেশন পাস করবো। এক মেশিন থেকে এক মেশিন নিতে পারি, সার্ভার থেকে আমরা ডেস্কটপ মেশিন আনতে পারি, এই ধরনের বিভিন্ন ধরনের কম্পোনেন্টের সঙ্গে কানেক্ট করে ইনফরমেশন পাস করবো। সো দেখবো যে আমাদের টেস্টিং ফেল্ডগুলো ঠিকমতো আছে কিনা। সিস্টেম টেস্টিংটা কি? সিস্টেম টেস্টিংটা হচ্ছে যে কালেকটিভ কনস্টিটিউশন অফ প্রোগ্রামস অ্যান্ড মডিউলস ইন ওয়ান সিস্টেম মধ্যে যে জিনিসগুলো থাকে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম এবং মডিউলের মধ্যে সমন্বয় হয় আর কি। এই টোটাল যে কনস্টিটিউশন কালেকটিভ যে পজিশনটা থাকে এটাকে বলা হয় সিস্টেম। এবং এই সিস্টেমের টেস্টিংটা কি হবে? রিকভারি টেস্টিং ইজ দ্য অ্যাবিলিটি অফ টু রিকভার ফ্রম ফেইলার। তা আমরা ফার্স্টে সিস্টেমের টেস্টিং কি করব? আমরা রিকভারি টেস্টিংটা আমরা করে নিব যে আমরা কোনো ধরনের ফেইলার যদি হয় তাহলে আমরা ঠিকমতো রিকভার করতে পারবো কিনা। সিকিউরিটি টেস্টিং রেফার্স টু অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড ইম্প্যাক্ট অফ আদার সিস্টেম। তো এটাকে বলছিলাম সিকিউরিটি টেস্টিংটা আমরা করব কি আমাদের ইউজার অ্যাক্সেস কন্ট্রোলগুলো ঠিকমতো আছে কিনা, অন্য ইউজার ঠিকমতো ঢুকতে পারে কিনা, আমি ঠিকমতো ঢুকতে পারতেছি কিনা, কিংবা আনওয়ান্টেড কোনো অ্যাক্সেস এখানে হচ্ছে কিনা, এই জিনিসগুলা সিকিউরিটি টেস্টিং। এবং অন্য সিস্টেম কিংবা অন্য সফটওয়্যারের মধ্যে কিংবা অন্য কোনো মেশিনের মধ্যে ইন্টারফেসের মধ্যে ওরা কোনো প্রবলেম করতেছে কিনা, এই জিনিসগুলো আমরা সিস্টেম টেস্টিং এ দেখবো। লোড টেস্টিং এ দেখবো কি? লোড টেস্টিং এ দেখবো হচ্ছে কি আমার পারফরমেন্সের লোড টেস্টিং রেফার্স টু দ্য টেস্টিং পারফরমেন্স ডিউরিং পিক আওয়ার্স। মানে আমরা যখন অনেকেই মিলে এই সিস্টেমটাকে চালাবো রান করব তখন এটা এই লোডটা এই সিস্টেম নিতে পারতেছে কিনা, এটা দিয়ে আমরা লোড টেস্টিং করব। তারপর কি করবো? ভলিউম টেস্টিং। ভলিউম টেস্টিং মিনস অ্যাপ্লাইং incremental records to determine maximum volume of data the application can process. এটা অলমোস্ট প্রায় লোড টেস্টিং এর মতো। লোড টেস্টিং এর মধ্যে হচ্ছে কি আমরা একসাথে কতগুলো ডাটা প্রসেস করতে পারতেছি, আর ভলিউম টেস্টিংটা হচ্ছে কি আমরা টোটাল কত ডাটা প্রসেস করার ক্ষমতা আমার আছে, মিনস আমার টোটাল। ফর এক্সাম্পল আমরা যদি এটা চিন্তা করি যে একটা হার্ড ড্রাইভের মধ্যে 5 গিগা ক্যাপাসিটি একটা হার্ড ড্রাইভ, তার মানে এটা ভলিউমটা কি 5 জিবি, 5 জিবি পর্যন্ত ডেটা ওখানে আমি রাখতে পারবো। তো এরকম এক সফটওয়্যারের মধ্যেও আমরা ওই ধরনের ডেটা ম্যাক্সিমাম ডেটা রাখার ক্যাপাসিটিটাকে ভলিউম টেস্টিং। স্ট্রেস টেস্টিং রেফার্স টু দ্য কনকারেন্ট ইউজার or services that can be supported at a time. মানে একটা সিস্টেমের মধ্যেই আমরা লোড টেস্টিং করলাম, ভলিউম টেস্টিং করলাম, এখন আমরা স্ট্রেস টেস্টিং করতেছি কি আমরা এখানে কনকারেন্ট একই সাথে 2 জন 5 জন 10 জন ইউজার ঢুকতেছে, 2 4 5টা 10টা সার্ভিস করে ইউজ করতেছে। তো এই জিনিসটা আমরা দেখবো স্ট্রেস টেস্টিং। আর একটা দেখবো কি পারফরমেন্স টেস্টিং, কম্পেয়ারিং এগেইনস্ট দ্য ইকুইভ্যালেন্ট সিস্টেম এন্ড বেঞ্চমার্ক। মানে একই এই ধরনের আরো, ফর এক্সাম্পল আমরা যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কথা বলি, তো এরকম একই সিমিলার টাইপের অ্যাকাউন্টিং সফটওয়্যার আসলে কি ধরনের আমাদের পারফরমেন্স দেয় আর আমার যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা কিভাবে পারফরমেন্স দিচ্ছে, এই দুটার বেঞ্চমার্ক করা হচ্ছে গিয়ে পারফরমেন্স টেস্টিং। ফাইনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং ডান ডিউরিং ইমপ্লিমেন্টেশন। কি কি কনসিডারেশন আমাদেরকে নিতে হবে ফাইনাল অ্যাকসেপ্টেন্স আগে? হচ্ছে গিয়ে কোয়ালিটি অ্যাসুরেন্স আর হচ্ছে গিয়ে ইউজার অ্যাকসেপ্টেন্স। তো কোয়ালিটি অ্যাসুরেন্সটা হবে কি টেকনিক্যাল অ্যাসপেক্টস থেকে, মিনস ডকুমেন্টেশন, স্পেসিফিকেশন, ডিজাইন, টেকনোলজি এগুলো সব ঠিক মতো সেটেল ডাউন করা হয়েছে কিনা, এগুলো ঠিক মতন প্রপারলি যেভাবে করে প্ল্যানিং করা হয়েছিল কিংবা ডিজাইন করা হয়েছিল ওইভাবে করা হয়েছে কিনা, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট। আর ইউজার অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে কি ফাংশনাল অ্যাসপেক্টস। যে ফাংশনাল অ্যাসপেক্টসটা কি সেটা হচ্ছে কি একটা সিস্টেমটা যেই কারণে ডেভেলপ করা হয়েছে
মানে আমার যে প্রবলেমটাকে সলিউশন করার জন্য ডেভেলপ করা হয়েছে সেই প্রবলেমের সলিউশনটা সে দিতে পারতেছে না। আমরা এখানে দেখি কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে কি ফোকাসেস অন ডকুমেন্টেড স্পেসিফিকেশন অ্যান্ড টেকনোলজি এমপ্লয়েড, যেটা বললাম আমি আপনাকে। আর ইউজার অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে কি assesses if the soft system production ready and satisfy all the requirements. কিছু কিছু টার্মিনোলজি আছে যে টার্মিনোলজি গুলো আমরা সফটওয়্যার টেস্টিং এর সময় খুব ইউজ করি। তো এই টার্মিনোলজি গুলো আমরা দেখবো। ফলোইং আর দ্য টার্মিনোলজি ফ্রিকোয়েন্টলি ইউজড ইন সফটওয়্যার টেস্টিং। এর মধ্যে কি আছে? আলফা এন্ড বেটা টেস্টিং। এই আলফা বেটা টেস্টিং হচ্ছে যে প্রোগ্রাম আমাদের শেষ করা, মিনস ডেভেলপমেন্ট যে আমাদের শেষ করার আগেই এই টেস্টিংটা করা হয়। আলফা টেস্টিং ইনভলভ ইন্টারনাল ইউজার্স অনলি। Beta testing is a large stage of testing involving small number of external user. তো এটা ডেভেলপাররা এই ধরনের টেস্টগুলো করে থাকে। সরি, pilot testing, preliminary testing focusing on specific and predetermined aspect of the system. Pilot testingটা কি? আগে একটা স্পেসিফিকেশন এবং প্রিডিটারমাইন্ড সিস্টেম করা থাকে, পাইলটিং করা আর কি, যেটা আপনারা দেখেন যে পাইলটিং, যে আমরা একটা করলাম যে হ্যাঁ এই ধরনের একটা ডেটা রান করে দেখি যে এটা প্রপারলি কাজ করতেছে কিনা, এটা হচ্ছে পাইলট টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে গিয়ে ক্লোজড এক্সামিনেশন অফ প্রসিডিউরাল ডিটেল অ্যান্ড স্পেসিফিক লজিক প্যাথ। তো এটাও একটা ক্লোজ এক্সামিনেশন। ফর এক্সাম্পল একটা ক্লাস্টার ধরে, একটা ডিজাইনের ক্লাস্টার ধরে এই ক্লাস্টারটা প্রপারলি কাজ করতেছে কিনা, প্রসিডিউর ঠিকমতো রান করেছে কিনা এবং লজিকগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা এগুলো। একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, খুবই ওয়াইডলি ইউজ ব্ল্যাক বক্স টেস্টিংটা। এক্সামিনেশন অফ আউটপুট অ্যান্ড অবজার্ভ সিস্টেম বিহেভিয়ার। তো একটা ইনপুট দিছে, ওই আউটপুটটা বের হলো, ওই আউটপুটটা ঠিক মতন বের হয়েছে কিনা এবং এটার যে বিহেভিয়ার, সিস্টেমের যে বিহেভিয়ার, সিস্টেম যেভাবে অ্যাটিটিউড করা ছিল। ফর এক্সাম্পল ধরেন এই আউটপুটটা বের হওয়ার জন্য এক ধরনের একটা মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ লোড এই সিস্টেম নেওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা বেশি নিচ্ছে কিংবা কম নিচ্ছে। এই জিনিসগুলো অবজার্ভ করে আর কি, বিহেভিয়ার, সিস্টেম কিভাবে আপনার বিহেভিয়ার করতেছে এগুলা। ডিসডিগ্রেড ইন্টারনাল প্রোগ্রাম স্ট্রাকচার, ডিসরিগার্ডস ইন্টারনাল প্রোগ্রাম স্ট্রাকচার। তো ইন্টারনাল প্রোগ্রাম স্ট্রাকচার যেগুলো থাকে, ওই ইন্টারনাল প্রোগ্রাম স্ট্রাকচার গুলোকে সে ইম্প্যাক্ট করতেছে কিনা এটাও দেখে। আর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন অ্যান্ড ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে কি ইন্টিগ্রেশন এর জন্য এটা অ্যাপ্লিকেবল করে এবং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা তারা দেখে। এই ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে তারা যে ইন্টিগ্রেশন গুলো হচ্ছে এবং ইউজারের যে ইনপুট আউটপুট যেগুলো আমরা দেখলাম, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং যেটা আছে, ইনপুট আউটপুট ফাংশনাল টেস্ট যেগুলো, সেই জিনিসগুলো এই ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে তারা করে থাকে নর্মালি। ফাংশনাল এবং ভ্যালিডিটি টেস্টিং, এটা হচ্ছে গিয়ে ফাংশন যেগুলো আছে আমাদের, যে ফাংশন কিংবা ভ্যালিডেশন বলে এটাকে, ভ্যালিডেশন কিংবা ফাংশন কিংবা কন্ট্রোল চেকও বলে এটাকে, হ্যাঁ বিভিন্ন ধরনের কন্ট্রোল চেক। এই টেস্টিং ফাংশনালিটি এগেইনস্ট ডিটেল রিকোয়ারমেন্ট, মিনস একটা স্পেসিফিক লজিক ওখানে দিয়ে দেওয়া হয়, ওই লজিকের বাইরে সে কাজ করতেছে কিনা, ওই ফাংশনগুলো ঠিক মতো ওই লজিকের মধ্যে কাজ করতেছে নাকি ওই লজিকের বাইরে গিয়ে কাজ করতেছে, এই ফাংশনগুলো টেস্ট করা হয়। Regression testing, rerunning the test to ensure changes and correction has not been introduced error. Errors data used should be the same as data used in original system. এই রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে গিয়ে একটা সিস্টেম আমি ডেভেলপ করলাম, এখানে চেঞ্জ আনলাম, চেঞ্জ হওয়ার পর আমি আবার রিরান করব সেম ডাটা দিয়ে, যে আমার এখানে কোনো নতুন কোনো এরর আসে কিনা কিংবা কোনো প্রবলেম হয় কিনা কিংবা ডেটাটা আউটপুটটা ঠিকমতো দিতেছে কিনা, এই জিনিসটা সেম ডাটা দিয়ে আমি আবার চেঞ্জ করার পর আবার সেম ডাটা দিয়ে আমি এটা চেক করব। প্যারালাল টেস্টিং হচ্ছে ফিডিং টেস্ট ডাটা উইথ টু সিস্টেম এন্ড কম্পেয়ারিং রেজাল্টস। এরকম সেম টাইপের একটা সিস্টেমের মধ্যে একই ডাটা ইনপুট করা হবে, ইনপুট করে আমরা এটা রেজাল্ট দেখবো যে রেজাল্টটা
ঠিক মতো দিতেছে কিনা, এবং এটা যদি ঠিক মতো না দেয় কিংবা সেম রেজাল্ট না দেয় সেই ক্ষেত্রে কতটুকু ডেফিসিয়েন্সিস হচ্ছে এটা। সোশ্যালিবিলিটি টেস্টিং, এটা হচ্ছে গিয়ে সোশ্যালিবিলিটি টেস্টিং হচ্ছে গিয়ে ইভালুয়েট ইমপ্যাক্ট অন এক্সিস্টিং সিস্টেম এন্ড এনভায়রনমেন্ট। মিন্স এখন যে সিস্টেম এবং এনভায়রনমেন্ট আছে, এই সিস্টেমের মধ্যে নতুন যে সিস্টেমটা আসবে কিংবা সফটওয়্যারটা আসবে কিংবা এনভায়রনমেন্টটা আসবে, এটা কতটুকু অ্যাডাপটিভ, মিন্স যারা ইউজার, এই ইউজাররা কত ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করে নিবে, এটা হচ্ছে গিয়ে সোশ্যাবিলিটি টেস্টিং। অটোমেটেড অ্যাপ্লিকেশন টেস্টিং, এটা হচ্ছে গিয়ে টেস্ট ডাটা অটোমেটিকলি জেনারেট করে, সিস্টেম জেনারেটেড টেস্ট ডাটা, র্যান্ডম টেস্ট ডাটা দেওয়া হয় এবং এখান থেকে রেজাল্ট করা হয়। এবং ইন্টারেক্টিভ বাগিং এইড অ্যান্ড কোড লজিক অ্যানালাইজার ইউজ করে এখান থেকে বিভিন্ন ধরনের টেস্টিং করা হয়। এগুলো কিছু সফটওয়্যার পাওয়া যায়, ওগুলাতে করা হয়। SDLC implementation. The SDLC implementation phase involve these activities. The new system is put into operational and involved final acceptance testing. মানে এখন এই সিস্টেমটা, নতুন সিস্টেমটাকে ডেভেলপ করা হয়ে গেছে, এখন এটা কি হবে, ইমপ্লিমেন্টেশন যাচ্ছে, যেহেতু তার কি অপারেশনাল যাচ্ছে এবং ফাইনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর দিকে যাচ্ছে। তারপর কি হবে, সার্টিফিকেশন, meeting minimum security requirement as set by the organization, and assessor organization can task to do this. তো এখানে তারপর কি হবে, এই ইমপ্লিমেন্টেশনে যাওয়ার সময় এটা হবে, ফার্স্টে অপারেশনে যাবে, তারপর কি হবে, এখানে সার্টিফিকেশন নিবে কি সিকিউরিটি রিকোয়ারমেন্ট গুলো ঠিক মতন মিট আপ হয়েছে কিনা, যে ওই যে আমাদের রিকোয়ারমেন্ট টেস্টিং ছিল যে সিকিউরিটি ইস্যু ছিল ডিজাইনের মধ্যে, ওগুলা ঠিক মতো করা হয়েছে কিনা, এবং এটা টেস্ট করে দেখবে যে এটা সিকিউরিটিটা কাজ করতেছে কিনা, এই সার্টিফিকেশন নেবে। তারপর নেবে অ্যাক্রিডিটেশনটা কে নেবে, এ সিনিয়র অফিসিয়াল ইন দ্য ম্যানেজমেন্ট টেকস আপ দ্য রেসপন্সিবিলিটি and accountability of using the system in operation and resultant impact. তার মানে এখানে একজন সিনিয়র অফিসিয়াল অফ দ্য ম্যানেজমেন্ট, সে কি করবে, পুরো সিস্টেমের রেসপন্সিবিলিটি কিংবা অ্যাকাউন্টেবিলিটি নিবে, যে এই সিস্টেম থেকে যেই অপারেশন এবং রেজাল্ট ইম্প্যাক্ট হবে ওগুলা ওকে আছে। এই ধরনের একটা অ্যাক্রিডিটেশন একজন হায়ার অফিসিয়ালস দিবে। Certification and accreditation ensures effectiveness at mitigating risk to an appropriate level and established level of internal control. তো এই সার্টিফিকেশন এবং অ্যাক্রিডিটেশনটা নেওয়া হচ্ছে কি, রিস্ককে মিনিমাইজ করার জন্য, কিসের, একটা অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত, যে অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত আমি রিস্ককে মিনিমাইজ করব এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যাতে এটা প্রপারলি থাকে, and provide management accountability on system effectiveness. এবং এটা হ্যালো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেবিলিটিও থাকবে, যে ম্যানেজমেন্ট যে সিস্টেমটাকে আনছে এনে ইমপ্লিমেন্টেশন দিছে, তারও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে যে সিস্টেমটা এফেক্টিভলি রান করতেছে এবং এটা বিজনেসের অবজেক্টিভের সাথে অ্যালাইনড। The final step in implementation is the migration to production and live environment. এটা during which আমরা কি করবো, এখানে টেস্টিং কমপ্লিটেড হয়ে গেছে, প্রসিডিউর অফ ডকুমেন্টেড আর ইন প্লেস, necessary data is converted in the new system, user training is completed. The final step of implementation, তো আমরা দেখলাম এতক্ষণ আমরা টেস্টিং করছি, ডকুমেন্টেশন করছি, ইমপ্লিমেন্টেশন আকারে ডকুমেন্টেশন করছি, এবং যেই ওল্ড ডাটা ছিল যেটা ওই লিগেসি ডাটাকে আমরা কনভার্ট করে নিউ সিস্টেমে নিয়ে আসছি এবং ইউজার ট্রেনিং কমপ্লিট করছি, যে ইউজাররা আসলে এটাকে কিভাবে সিস্টেমটাকে চালাবে, এটা আমরা ফাইনাল স্টেপ হিসেবে আমরা কাজ করব। An implementation plan includes the staff responsible, মানে ইমপ্লিমেন্টেশন প্ল্যান গুলো এখন আমরা দেখবো যে ইমপ্লিমেন্টেশন প্ল্যানের মধ্যে আসলে কিভাবে করে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা করতে হয়। এটার মধ্যে আমাদের ইনক্লুড করবো কি, স্টাফ রেসপন্সিবল অ্যাজ দ্য সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে এই সফটওয়্যারটা যে চালাবে, এই চালানোর জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হবে, ইস্যুস হবে, এটার জন্য
তাদের সলিউশন প্রয়োজন হবে সফটওয়্যার বিভিন্ন ধরনের প্রবলেম যখন হবে, তখন এটার জন্য একজন রেসপন্সিবল স্টাফ রাখতে হবে যে কিনা সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসেবে থাকবে। Means কারো কোনো প্রবলেম হলে, ইস্যুস হলে সে তখন তাকে কন্ট্যাক্ট করবে। দ্য টাস্ক এন্ড দ্য প্রসেস অফ ভেরিফাইং the tasks and the process of verifying the task, এই ইমপ্লিমেন্টেশন প্ল্যানের মধ্যে থাকবে কি কি টাস্ক থাকবে এবং এই টাস্কগুলো ঠিক প্রপারলি করা হয়েছে কিনা, এই প্রসেসগুলো প্রপারলি সেটেল ডাউন করেছে, এটা ভেরিফিকেশন সিস্টেমটাও এখানে রাখতে হবে। আর থাকবে টাইম টেবিল থাকবে, এই ইমপ্লিমেন্টেশন টাইম টেবিলটা কতদিন হবে, মানে এটা ইমপ্লিমেন্টেশন করতে 2 দিন লাগবে, 3 দিন লাগবে, 5 দিন লাগবে, 10 দিন লাগবে, এই জিনিসগুলো থাকবে। and backup procedure to handle any problem encountered, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে এটার ব্যাকআপ প্রসিডিওর কি হবে, মিনস আমরা এখন ইমপ্লিমেন্ট না করে পরবর্তীতে হয়তো আবার ফার্দার ডেভেলপমেন্ট করে করবো, কি করবো না করবো, এই জিনিসগুলো আমাদের এখানে থাকবে। ইমপ্লিমেন্টেশন প্রসেসের মধ্যে 2টা ফেজ আছে, একটা ফেজ হচ্ছে গিয়ে ডেভেলপ টু বি সাপোর্ট স্ট্রাকচার, আর একটা হচ্ছে গিয়ে স্টাবলিশ সাপোর্ট ফাংশনস। তো ডেভেলপ টু বি সাপোর্ট স্ট্রাকচারের মধ্যে থাকবে হচ্ছে কি গ্যাপ অ্যানালাইসিস এবং রোল ডেফিনিশন। মিনস এই যে আমরা সিস্টেমটা দিচ্ছি, এই সিস্টেমটা যখন আমরা ইমপ্লিমেন্টেশন করব, এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমাদের কি হবে, বিভিন্ন ধরনের ইউজার কোয়ারিজ তৈরি হবে, বিভিন্ন ধরনের ইউজার কোয়ারিজ তৈরি হবে এবং ওগুলোকে আমাদের সলিউশন করতে হবে। তো এই জন্য আমাদের একটা সাপোর্ট স্ট্রাকচার তৈরি করে ফেলতে হবে। এই সাপোর্ট স্ট্রাকচারের কাজ হবে কি, ওটা রোল ডিফাইন করা থাকবে এবং ওরা কি করবে, গ্যাপ অ্যানালাইসিস করবে। এটা হচ্ছে ফেজ 1। এবং ফেজ 2 তে কাজ করবে কি, যখন এগুলো হয়ে যাবে, যখন একটা সার্টেন টাইম পর্যন্ত এগুলো চলবে, ফর এক্সাম্পল এটা 6 মাস, 1 বছর, 2 বছর হতে পারে, এরকম যখন চলবে, চলার পর কি হবে, সাপোর্ট ফাংশনালিটি এখানে অ্যাড করতে হবে। এখানে কি হবে, এসএলএ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট হতে পারে। মিনস আমরা অন্য একটা সফটওয়্যার কোম্পানি কিংবা অন্য কাউকে আমরা বলবো যে তুমি আমাকে টাইম টু টাইম, অকেশনালি, তখন তার রেগুলার থাকবে না, তখন অকেশনালি থাকবে, তো অকেশনালি টাইম টু টাইম সে আমাকে এই ধরনের সার্ভিসগুলো যখন প্রবলেম হবে, এই প্রবলেমগুলোর সলিউশন সে করে দিবে। ইমপ্লিমেন্টেশন প্ল্যান আর নলেজ ট্রান্সফার প্ল্যান, ফুল ফর্মটা কি বললেন? এসএলএ জি স্যার। এটা হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন প্ল্যান অ্যান্ড নলেজ ট্রান্সফার প্ল্যান। তো ইমপ্লিমেন্টেশন প্ল্যান আর নলেজ ট্রান্সফার প্ল্যানটা হচ্ছে যে আমরা এসএলএ করতেছি না, আমরা কি করলাম, আমরা নলেজ ট্রান্সফার করলাম, মানে কিছু কিছু সলিউশন আমরা আমাদের টিমের মধ্যে আমরা ট্রান্সফার করে নিলাম, নলেজটাকে ট্রান্সফার করে নিলাম যে এই সলিউশন, বেসিক কিছু সলিউশন, ফর এক্সাম্পল ধরেন নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাটা পাথ রেডি করা, এরকম বেসিক কিছু সলিউশন আমরা ট্রান্সফার করে নিলাম। আরেকটা আছে কি ট্রেনিং প্ল্যানস, একটা সার্টেন টাইম পর পর আমরা ট্রেনিং এরও আয়োজন করতে পারি। ডেটা সিস্টেম ইমপ্লিমেন্টেশনের একটা বড় ইয়ে হচ্ছে কি ডেটা মাইগ্রেশন কিংবা ডেটা পোর্টিং। একটা থেকে আরেকটা, আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেম থেকে আমার এখানে নতুন সিস্টেমে ডেটা নিয়ে আসা। তো এটা কি কি আছে, what data to convert programmably and what to convert manually। তো আমার যে ডাটাগুলো আছে এগুলোকে আমাকে ফার্স্টে কি করতে হবে, সেটেল ডাউন করতে হবে যে কোনগুলো আমি প্রোগ্রামের মাধ্যমে নিয়ে আসতে পারবো আর কোনগুলো আমাকে ম্যানুয়ালি এন্টার করতে হবে। মিনস আমার যদি এরকম আগে কোন সফটওয়্যার সিস্টেম থেকে থাকে, ওটা যদি ডাটা কনভার্ট করার প্রসেস থাকে কিংবা আমি যদি কনভার্ট করতে পারি থ্রু এ সিস্টেম, তাহলে আমি ইজিলি মাইগ্রেট করতে পারবো ডাটা। তো এই জিনিসটা বসে প্রোগ্রাম দিয়ে কি কতগুলো আনতে পারবো, কতগুলো আমি ম্যানুয়ালি আনতে পারবো। Any necessary data cleansing, yes, এটা আননেসেসারি হইতো মনে হয়, যাই হোক, যে আমার যেই ডাটাগুলা দরকার নাই, প্রয়োজন নাই, হ্যাঁ, কিংবা এগুলা কোনো কাজের না, সিস্টেমকে আমাকে সিস্টেমে লোড বাড়াচ্ছে, এগুলাকে আমরা ক্লিনজিং মানে ক্লিন করবো, মিনস ওগুলাকে আমরা নতুন ডাটাতে আনবো না, নতুন সিস্টেমে আনবো না। মেথডস টু ভেরিফাই কনভার্সন, তাহলে আমরা এই যে ডাটাটাকে আনতেছি ওখান থেকে এখানে আনতেছি, তো এই ডাটাটা যে কনভার্ট করে আনতেছি লিগেসি ডাটা থেকে নতুন ডাটাতে যে আমরা আনতেছি, এই ডাটার মেথড গুলা কি কি হইতে পারে, যেমন এখানে বলছে যে ফাইল কম্পারিজন, মিনস আমি যতগুলো ফাইল ওখানে ছিল এখানে অতগুলো ফাইল আছে কিনা। ব্যালেন্স কম্পারিজন, আমরা অডিটের মধ্যে খুব ইউজ করি যে ব্যাংক ব্যালেন্স কনফার্মেশন, মিনস লেজারের ব্যালেন্স গুলো ঠিক আছে কিনা, ওখানে যে ব্যালেন্স ছিল এখানে একই ব্যালেন্স আছে কিনা, এভাবে করে আমরা ভেরিফাই করতে পারি।
প্যারামিটার টু সাকসেসফুল কনভার্সন। আমরা প্রপারলি ডাটাটা মাইগ্রেশন হয়েছে কিনা, কনভার্সন হয়েছে কিনা, এটা প্যারামিটার হিসেবে কি ইউজ করতে পারি? পার্সেন্টেজ অফ কনসিস্টেন্সি, মিনস কত পার্সেন্ট আমার প্রপারলি কনভার্টেড হচ্ছে। হ্যাঁ, এটা আমরা প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি। শিডিউলিং অ্যান্ড সিকোয়েন্সিং অফ কনভার্সন টাস্ক, মানে আমার তো যেহেতু ডাটা থাকবে, অনেক লেগেছে ডাটা, প্রচুর অনেক ডাটা, তো এটা একটা শিডিউলিং কিংবা সিকোয়েন্স করে আমরা কনভার্সন করতে পারি। ডকুমেন্টেশন অফ অডিট ট্রেলস অ্যান্ড ডাটা ম্যাপিং, আমরা এখানে অডিট ট্রেলও রাখতে পারি। অডিট ট্রেলের মাধ্যমে, ডাটা ম্যাপিং করার মাধ্যমে আমরা দেখতে পারি যে ডাটা মাইগ্রেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। এক্সেপশন রিপোর্ট টু ক্যাপচার আইটেম নট কনভার্টেড অটোমেটিক্যালি। সো আমরা একটা এরকম যেগুলো আমরা অটোমেটিক্যালি কনভার্ট করতে পারতেছি না, এটার জন্য আমরা একটা এক্সেপশন রিপোর্ট বানাতে পারি যে এই ডাটাগুলো আমার অটোমেটিক্যালি কনভার্ট হচ্ছে না, সো আমাকে এটা ম্যানুয়ালি কনভার্ট করতে হবে। সো এর জন্য আমরা একটা এক্সেপশন রিপোর্ট কিংবা আলাদা একটা রিপোর্ট বানাতে পারি। রেসপন্সিবিলিটি অফ ভেরিফাইং অ্যান্ড সাইনিং অফ কনভার্সন স্টেপ, এখানে আমাদের হতে হবে রেসপন্সিবিলিটি, হু ইজ দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল ফর ভেরিফাইং অ্যান্ড সাইনিং অফ কনভার্সন, যে এই ডাটা এখান থেকে গিয়ে অন্য একজন অন্য জায়গায় গেছে, সে এটাকে ভেরিফাই করে রেসপন্সিবিলিটিটা নিবে। এভাবে করে আমরা ডাটা মাইগ্রেশন করতে পারি। টেস্টিং কনভার্সন প্রোগ্রাম, ক্যারি আউট কনভার্সন ড্রেস রিহার্সাল, মিনস আমরা যে এই কনভার্সন প্রোগ্রাম, অটোমেটিক কনভার্সন প্রোগ্রাম যেগুলো আমরা চালাবো স্পেসিফিকলি, কিংবা প্রোগ্রামেটিকলি যেসব কনভার্সন প্রোগ্রাম চালাবো, সেগুলো আমরা টেস্ট করে নিতে পারি বিফোর আমরা রান করার আগে, ইমপ্লিমেন্টেশন আগে আমরা এটাকে টেস্ট করে নিতে পারি। যেমন এখানে একটা বলছে যে ক্যারি আউট কনভার্সন ড্রেস রিহার্সাল, মিনস ড্রেসটা কেনার আগে আমরা একটা ট্রায়াল দিয়ে নিই না, এরকম একটা ট্রায়াল দিয়ে নিতে পারি। কন্ট্রোল অফ আউটসোর্সিং কনভার্সন প্রসেস, এনশিওরিং নন ডিসক্লোজার, ডাটা প্রাইভেসি, ডিস্ট্রাকশন অ্যান্ড আদার্স, মানে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে ডাটা প্রসেসিং করতে পারি, মিনস আউটসাইড থেকে কিংবা আমরা একটা আউটসোর্সিং কোম্পানিকে ডাটা কনভার্সন দিয়ে দিলাম যে তুমি আমাকে পুরান ডাটাগুলো, লিগেসি ডাটাগুলো নতুন ডাটাতে এনে দাও। তো এটা নর্মালি ম্যানুয়াল ডাটা একটু বেশি করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এনশিওর করতে হবে কি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে নিতে হবে ওকে, নন ডিসক্লোজার কিংবা ডাটা প্রাইভেসি কিংবা ডিস্ট্রাকশন এগ্রিমেন্ট করে নিতে হবে যে আমার ডাটাগুলো যে সে লিক আউট না করে, সিক্রেসিটা যাতে বজায় রাখে। ডাটা মাইগ্রেশনের এখানে একটা আমরা আপনার ফিগার দিছি, হ্যাঁ, এটা আপনারা দেখতে পাবেন। এখানে যদি আপনারা দেখেন, আমার একটু গলা একটু ইয়ে হচ্ছে, খুচখুচ হচ্ছে, হ্যাঁ সরি। এখানে আপনারা দেখেন, proper process and building tools should be required to extract data from legacy system to target system. Legacy system means old system, আগের পুরাতন সিস্টেম থেকে আমরা টার্গেট সিস্টেমে আমরা যেতে পারি। এটা যে এই ডায়াগ্রামটা যে আপনারা দেখেন, এখানে দেখবেন যে বাম সাইডে হচ্ছে সোর্স সিস্টেম, মিনস সোর্স ডাটা থেকে আমরা যদি ডাটাটাকে এক্সট্রাক্ট করি লিগেসি সিস্টেম থেকে, সোর্স লিগেসি সিস্টেম থেকে আমরা যদি ডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসি, এক্সট্রাক্ট করে এটা আমরা লেয়ার স্টেজিং, মানে বিভিন্ন ধরনের স্টেজ আপ করলাম যে আমরা নতুন সিস্টেমে যে ঢুকাবো এটার কি কি স্ট্যাগ হবে, এটা ওই স্ট্যাগিং গুলো আমরা করে নিলাম আলাদা আলাদা করে, যে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তো ইন লিগেসি সিস্টেমে দেখবেন ক্লায়েন্ট ডেভেলপস দ্য নেসেসারি টুল অ্যান্ড এক্সট্রাক্ট অ্যান্ড এনরিচমেন্ট ফাইল, হ্যাঁ। সো ক্লায়েন্ট এটাকে আমাদেরকে হেল্প করবে অন নেসেসারি টুলস অ্যান্ড এক্সট্রাক্ট করার জন্য, হ্যাঁ, ফাইলটাকে। তারপর কি করবো আমরা, এটা স্ট্যাগিং করার পর আমরা কি করব, নতুন ফাইলের মধ্যে এটা মাইগ্রেট করব। একটা প্রোগ্রামের মাধ্যমে করতে পারি আমরা, এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি। তো এটা নিয়ে আমরা নিব, নেওয়ার পর কি করব, আমরা ডাটা ভ্যালিডেশন করব যে ডাটা আমার ঠিক আছে কিনা, এবং তারপর আমরা এটাকে টার্গেট সিস্টেমের মধ্যে ইনপুট করব। এখানে হচ্ছে ভেন্ডর ডেভেলপস, ইমপ্লিমেন্টস অ্যান্ড টেস্ট দ্য কনভার্সন টুলস। ভেন্ডর এটাকে আমাকে ডেভেলপ করে দেবে যে কি আমার ডাটাটা ঠিক আছে কিনা, যে লিগেসি সিস্টেম থেকে যে ডাটাটা আমার আসছে সেই ডাটাটাই আমার টার্গেট সিস্টেমে যাচ্ছে কিনা। সো মোটামুটি আমরা এখন পর্যন্ত আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা দেখলাম
যে কিভাবে করে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মিনস আপ টু ইমপ্লিমেন্টেশনের ডাটা মাইগ্রেশন হচ্ছে গিয়ে লাস্ট স্টেজ। তো এই লাস্ট স্টেজ পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আছে হচ্ছে গিয়ে প্রজেক্ট গভর্নেন্স মেকানিজম। হ্যাঁ, একটা প্রজেক্ট আমরা যে একটু আগে যে বলছিলাম না, প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট নিব, সিস্টেম ডেভেলপ করার জন্য যে প্রজেক্টটাকে আমাকে অ্যাসেস করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, বিজনেস কেস ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো এই প্রজেক্টটা যে নিব, এটাতে এই প্রজেক্টটা করার জন্য আমার একটা গভর্নেন্স সিস্টেম থাকতে হবে, মেকানিজম থাকতে হবে। সো এই চ্যাপ্টারের মধ্যে, এই চ্যাপ্টার কি এই টপিকটার মধ্যে আমরা দেখবো হচ্ছে গিয়ে প্রজেক্ট গভর্নেন্স মেকানিজম। সো শ্যাল উই গো ফরওয়ার্ড, আর এটা একটু মোটামুটি বড় আছে এই টপিকগুলো। Yes, না sir, আগে sure. হ্যাঁ, ঠিক আছে। সো এই প্রজেক্ট গভর্নেন্স মেকানিজমের মধ্যে আমাদের কি কি থাকবে? স্টিয়ারিং কমিটি, প্রজেক্ট ওভারসাইট বোর্ড এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এই জিনিসগুলো আমরা এখানে দেখব, এটা সম্বন্ধে আমরা এখানে নলেজ নিব যে হোয়াট ইজ স্টিয়ারিং কমিটি, হোয়াট ইজ প্রজেক্ট ওভারসাইট বোর্ড, এগুলো আমরা, হ্যাঁ, স্যার আমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস করা দিয়ে করাবো আমরা। হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমি চেষ্টা করবো আপনাদের আফটার ফিনিশ অফ দ্য কোর্স আপনাদের একটা আউটলাইনের মধ্যে দেওয়ার জন্য, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ গাইড হাউ ইউ ক্যান স্টাডি। ওকে, এই ধরনের একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করবো আমি। হ্যাঁ, আফটার ফিনিশ অফ দ্য কোর্স। ওকে, so strong project governance is essential for successful project implementation. তো কেন আমরা গভর্নেন্স নিয়ে কথা বলতেছি এই কারণে যে স্ট্রং যদি গভর্নেন্স না থাকে তাহলে প্রজেক্টের সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন হবে না। Effective and efficient development of project resources is enhanced by having adequate project governance mechanism. So এই প্রজেক্ট যে রিসোর্স, এটা যদি এফিশিয়েন্ট এবং ইফেক্টিভলি ডেভেলপ করা না যায়, সেই ক্ষেত্রে আমাদের প্রজেক্টের গভর্নেন্সের মধ্যে ইস্যুস থেকে যাবে। The more complex the project, the more adorable the governance structure and mechanism. Means প্রজেক্ট যত বেশি কমপ্লেক্স হবে তত বেশি গভর্নেন্স স্ট্রাকচার এবং মেকানিজম হইতে হবে কি এলাবোরেটেড হইতে হবে, অনেক বেশি বড় হইতে হবে, অনেক বেশি ইফেক্টিভ হইতে হবে। হ্যাঁ, এই টপিকের মধ্যে আমরা দেখবো কি এখানে হবে হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোগ্রাম ম্যানেজমেন্ট, এটা হবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা কিভাবে হয়, প্রজেক্ট অর্গানোগ্রামটা কিভাবে হয়, এবং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। এই প্রজেক্টের মধ্যে অর্গানোগ্রামের মধ্যে যারা থাকবে তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস গুলো কি কি হবে। স্যার, ঠিক আছে, রাফি? স্যার এই গভর্নেন্স এটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের পরের স্টেপ না? সরি, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, গভর্নেন্স আমরা এখন যেটা করছি প্রজেক্ট গভর্নেন্স, এটা তো আমার গভর্নেন্সটা আসলে আগের স্টেপ। হ্যাঁ, সো আমরা ইমপ্লিমেন্টেশনটা, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা হবে পরে, আগে তো গভর্নেন্স থাকবে, গভর্নেন্সের মাধ্যমেই প্রজেক্টটা আন্ডারটেক করা হবে। তো এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা, প্রজেক্টটা আসলে কেন দরকার, কিসের কারণে দরকার, এই জন্য আমরা দেখে নিচ্ছি, ইমপ্লিমেন্টেশন মধ্যে দেখে নিচ্ছি। এখন আমার দরকারি কারণে এখন এটা যে কাজটা করব, এই কাজটা করব কিভাবে, এই গভর্নেন্সের মাধ্যমে, প্রজেক্ট গভর্নেন্সের মাধ্যমে করব। এই গভর্নেন্সটা এখন আমরা দেখবো। ঠিক আছে, ওকে এটা করার রিজনটা হচ্ছে কি আপনার, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিয়ার, যে হ্যাঁ এখন তো আমার তো এই কাজগুলো তো হবে, এই কাজগুলো তো করতে হবে, তাহলে এই কাজগুলো করবে কে, কিভাবে হবে। সো উই আর ইনটু দিস থিং। ওকে, ওকে, ইয়েস স্যার, ওকে। project management structure. Project management, this is the approach of project management. There is many approaches of project management. These are either focused on software development or more general approach. হ্যাঁ, তো এখানে কিছু কিছু অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বডি অফ নলেজ, PMBO, এগুলা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, প্রজেক্ট ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট, প্রিন্স, হ্যাঁ, এটা হচ্ছে কি ইউকের একটা ইয়ে, একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, IPMA। হ্যাঁ, IPMA, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচেস তারা ইউজ করছে। হ্যাঁ, সো এটা এই অ্যাপ্রোচেস গুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং জেনারেল অ্যাপ্রোচের জন্য ইউজ করা হয়। আচ্ছা, জেনারেল অ্যাসপেক্টস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেস। হ্যাঁ, এই জেনারেল অ্যাসপেক্টস গুলো কি কি? একটা ইনফরমেশন সিস্টেম মানে IaaS project may be intended from any part, division,
development and a function of the organization means একটা IaaS প্রজেক্ট ইনিশিয়েট হইতে পারে যে কোনো পার্ট থেকে, যে কোনো একটা ডিভিশন থেকে হইতে পারে, একটা ডেভেলপ ডিপার্টমেন্ট থেকে হইতে পারে, ফাংশন থেকে হইতে পারে, সো যে কোনো জায়গা থেকে হইতে পারে। এটা ফর এক্সাম্পল অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে এটা এই একটা প্রজেক্ট ইনিশিয়েট করা হলো, অথবা আমরা যদি ফাংশন ধরে ধরেন ক্যাশ ম্যানেজমেন্ট ফাংশন, এখান থেকে একটা প্রজেক্ট যে পুরো ক্যাশ ম্যানেজমেন্টটা আমরা অটোমেটেড করব, কিংবা ধরেন চেক ম্যানেজমেন্ট, ভেন্ডর পেমেন্ট, এই ফাংশনটা শুধু আমরা অটোমেটেড করব। তো এই ধরনের ফাংশন থেকে হতে পারে। আবার ডিপার্টমেন্টাল হিসেবে ধরেন আমরা পুরো অ্যাকাউন্টিং সার্ভিসকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাকে অটোমেটেড করবো, কিংবা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা রান করব। তো এইভাবে করে হতে পারে। ডিভিশন হিসেবে কোনো ফাংশনের কাজও ডিভিশন হিসেবে ধরেন ঠিক আমাদের এক্সাম্পল ধরেন এইচআর এর একটা ডিভিশন, ধরেন রিক্রুটমেন্ট, হ্যাঁ রিক্রুটমেন্টটাকে আমরা অটোমেটেড করবো। এভাবে করে বিভিন্ন জায়গা থেকে আমাদের এটা ইনিশিয়েট হইতে পারে। প্রজেক্ট আর টাইম বাউন্ড এন্ড দ্যাট ইজ দে হ্যাভ স্টার্ট এন্ড ফিনিশ ডেটস। মানে একটা প্রজেক্ট আপনি যদি ইনিশিয়েট করেন তাহলে এটা কি হবে, একটা স্টার্ট ডেট থাকতে হবে এবং একটা ফিনিশ ডেট থাকতে হবে। রিস্ক এলিমেন্ট এক্সিস্ট ইন এভরি প্রজেক্ট মিনস একটা প্রজেক্টের মধ্যে রিস্ক থাকবে, প্রতিটা অ্যাক্টিভিটির মধ্যে রিস্ক যেমন থাকে প্রজেক্টের মধ্যে রিস্ক এলিমেন্ট থাকবে। এ প্রজেক্ট হ্যাজ স্পেসিফিক ডেলিভারেবলস অ্যান্ড অবজেক্টিভস। মানে একটা প্রজেক্ট যখন আমরা আন্ডারটেক করবো, ইনিশিয়েট করবো, তার মানে এটা স্পেসিফিক ডেলিভারেবলস থাকবে, এই প্রজেক্ট থেকে আমি আউটপুট কি পাবো এবং এটা অবজেক্টিভ কি, এই প্রজেক্টটা করার আমার উদ্দেশ্যটা কি। দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস শুড বি ওয়েল ডিজাইনড। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসটা কি হবে, আমার ফুল ওয়েল ডিজাইনড হবে। ফর ইনস্ট্যান্স এ বিজনেস প্রসেস re-engineering project requires extensive planning to succeed। মানে একটা বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং যদি আমরা করতে চাই তাহলে এই ধরনের একটা প্রজেক্ট যদি আমরা আন্ডারটেক করি তাহলে কি হবে, এটার প্ল্যানিংটাই হচ্ছে যে এটার সাকসেস। তো এটা প্ল্যানিংটা এক্সটেন্সিভ একটা প্ল্যানিং করতে হবে। এটা একটা এক্সাম্পল হিসেবে স্যার জি স্যার আমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস করা দিলে একটু ভালো হইতো। আমি করাবো, আমরা আরো কিছু ক্লাস হওয়ার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো। হ্যাঁ স্যার ওই যে চ্যাপ্টার ওয়াইজ যদি কিছু পিডিএফ দিয়ে দিতেন বা একটা ফুল পিডিএফ যদি দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। চ্যাপ্টার আমরা পিডিএফ দিচ্ছি, শেয়ার করতেছি, ক্লাসের পরপরই আমরা পিডিএফ গুলো শেয়ার করতেছি। হ্যাঁ, এবং আমি ফার্স্ট ক্লাসে আপনাকে বলছিলাম আপনারা যদি পসিবল হয় সিসার বইটাকে নিয়েন। সিসার বইটার মধ্যে আমাদের 1 2 3 4 এই 4টা চ্যাপ্টার আপনার আমাদের নলেজ লেভেলের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ সরি, এখন হচ্ছে গিয়ে সার্টিফিকেট লেভেলের জন্য অ্যাপ্লিকেবল, সার্টিফিকেট লেভেলের জন্য অ্যাপ্লিকেবল। এবং সিসারও একটা কোশ্চেন ব্যাংকের মতো আছে। হ্যাঁ, সো আপনারা চাইলে ওই কোশ্চেন ব্যাংকটাও দেখতে পারেন। ওখানেও এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, সিসাতে যেরকম কোশ্চেন গুলো এমসিকিউ টাইপ হয়, তো ওইটাও দেখতে পারেন। আমার কাছেও কোশ্চেন ব্যাংকটা আছে, আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে কোশ্চেন ব্যাংকটা শেয়ার করার জন্য। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, আর আমরা ক্লাস আরেকটু গেলে, যেহেতু আমাদের অল্প কিছু ক্লাস হয়েছে, আমরা আরেকটু ক্লাস গেলে আমরা চেষ্টা করবো যে কিছু এমসিকিউ ক্লাসে করানো যায় কিনা। ঠিক আছে? তো প্রোগ্রাম ইজ এ গ্রুপ অফ প্রজেক্ট and time-bound tasks that are closely linked together through। তো এই প্রজেক্টটা তো আমরা বললাম, তাহলে এই প্রজেক্টটা কিসের মধ্যে থাকে, একটা প্রোগ্রামের মধ্যে থাকে। প্রোগ্রাম ইজ এ গ্রুপ অফ প্রজেক্ট মিনস অনেকগুলো প্রজেক্টের কম্বিনেশন হয়। তো আমরা একটা প্রোগ্রাম যখন ইয়ে করবো, এটাও একটা টাইম বাউন্ড। হ্যাঁ, এবং এটা একটা প্রোগ্রাম আমরা সেট করলাম যে আমরা এই ধরনের একটা কাজ করতে চাই, ওটার মধ্যে আমরা 3-4টা প্রজেক্ট আন্ডারটেক করলাম। তো জিনিসটা এরকম। তো একটা প্রোগ্রামে কি থাকবে, কমন অবজেক্টিভ থাকবে মিনস যখন আমি প্রোগ্রামটা সেট করবো, এটা আন্ডারে যখন প্রজেক্টগুলো থাকবে, এই প্রজেক্টগুলোর কি একটাই কমন অবজেক্টিভ থাকবে, আর কমন বাজেট থাকবে, এবং ইন্টারটুইন শিডিউল অ্যান্ড স্ট্র্যাটেজিস একটার সাথে আরেকটা লিঙ্কড অবস্থায় থাকবে। লাইক প্রোগ্রাম হ্যাভ লিমিটেড টাইম ফ্রেম। প্রোগ্রামে কি থাকবে, লিমিটেড টাইম ফ্রেম থাকবে এবং বাউন্ডারিজ থাকবে, অর্গানাইজেশনাল বাউন্ডারিজ থাকবে। ঠিক আছে? প্রোগ্রাম ভার্সেস প্রজেক্ট, এখানে কয়েকটা পয়েন্টস আছে যেটা কিনা প্রোগ্রাম এবং প্রজেক্টসকে ডিফারেন্স করতেছে। ফলোইং দ্য পয়েন্টস ডিফারেন্সেস বিটুইন প্রোগ্রাম এন্ড প্রজেক্ট। প্রোগ্রামস আর মোর কমপ্লেক্স
প্রোগ্রাম কি মোর কমপ্লেক্স অ্যান্ড ইউজুয়ালি হ্যাভ এ লঙ্গার ডিউরেশন, একটু আগে যেটা বললাম, এ হায়ার বাজেট অ্যান্ড হায়ার রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দেম অ্যান্ড আর দ্য হায়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দেন প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে গিয়ে প্রোগ্রামের একটা পার্ট, তার মানে প্রোগ্রামের মধ্যে যাই থাকবে সবই থাকবে হায়ার। যদি 2-3টা প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয় তাহলে টাইম ডিউরেশন বেশি হবে, বাজেটও বেশি হবে, রিস্কও যেরকম প্রজেক্টের মধ্যে আছে তার মানে 2-3টা প্রজেক্টের রিস্ক প্রোগ্রামের মধ্যে গেলে ওটার রিস্কও হায়ার হবে। সো বাট প্রোগ্রামটা কি হয়, স্ট্র্যাটেজিক্যালি এটা অ্যালাইন থাকে বিজনেস গোলের সাথে। প্রজেক্টস আর মাচ স্মলার ইন স্কেল ইন টার্মস অফ অ্যাট্রিবিউট মেনশনড in the bullet point. A program can constitute many projects. A program under অনেকগুলো project থাকতে পারে। Portfolio and program management is the এই যে আমরা এখন program and portfolio is almost same. So having অনেকগুলো প্রজেক্টে পোর্টফোলিও হিসেবে আমরা ইয়ে করতে পারি। The project management is the application of knowledge, skill, tools and techniques towards a stated objective. তার মানে এই প্রোগ্রাম ম্যানেজমেন্ট হবে কি একটা নলেজ, স্কিল এবং টুলস এর আমাদের সমন্বয়ে একটা অ্যাক্টিভিটি, যেটা কিনা আমাদের বিজনেসের অবজেক্টিভকে দিকে থাকবে। এক্সাম্পল, এ বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং BPR or process automation undertaking in a organization can be thought as a program. মানে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং কে আমরা একটা প্রোগ্রাম হিসেবে নিতে পারি বাই ভার্চু, মানে ক্যারেক্টারাইজেশন অনুযায়ী of having the characteristics mentioned in the previous slide. তো এটা যে আগের যে আমরা এগুলো দেখছি ওটা যাবে। It may involve following projects, মানে একটা বিজনেস প্রজেক্ট রিইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা কি কি প্রজেক্ট নিতে পারি। ফর এক্সাম্পল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড, এটা একটা প্রজেক্ট হিসেবে নিতে পারি, যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা আমরা আপডেট করব। ক্রিয়েটিং এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান into link branches in the different countries, state and cities, মানে যাদের দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস আছে তারা কি করতে পারে, একটা ওয়ান সেট করতে পারে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সেট করতে পারে টু নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড, মিনস একটার সঙ্গে একজনের কানেক্টিভিটিকে স্ট্রঙ্গার করার জন্য। এটা একটা প্রজেক্ট হতে পারে। আরেকটা প্রজেক্ট হতে পারে কি, বাট প্রোগ্রামটা হচ্ছে টোটাল প্রোগ্রাম হচ্ছে কি বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, এটা আন্ডারে আমরা বিভিন্ন প্রজেক্ট নিচ্ছি। বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে আমরা এই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করলাম, এখন আমরা কি করলাম, একটা বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট নিলাম। এটার মধ্যে কি করলাম, আমরা পেরোল নিলাম, ওই যেটা আমরা যেটা বলতেছিলাম, পেরোল নিলাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম নিলাম, CRM সিস্টেম নিলাম, এগুলোকে আমরা করে এক একটা প্রজেক্ট নিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেট করলাম। আবার কি করলাম, ট্রেনিং টু স্টাফ আন্ডারস্ট্যান্ড দ্য নিউ প্রসেস অ্যান্ড চেঞ্জেস ইন ইটস রোল। আবার একটা প্রজেক্ট নিলাম কি, আমরা স্টাফকে এই যে নতুন নতুন এই যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করলাম আমি, দেন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করলাম, এই চেঞ্জেস গুলোতে নতুন প্রসেসগুলোতে তাকে আমি ইউজ টু করলাম, তাকে ট্রেনিং দিলাম এবং তার রোল গুলা ডিফাইন করে দিলাম। অল টুগেদার ইট বিকামস এ প্রোগ্রাম। Portfolio or program management basically involves controlling time and resources. It consists of initiating, planning, executing, controlling and closing a program. So এটা ম্যানেজমেন্ট আসলে কি, ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ইনিশিয়েট করা, প্ল্যান করা, এক্সিকিউট করা, কন্ট্রোল করা এবং প্রোগ্রামটাকে শেষ করা। কভার সফটওয়্যার সাইজ এস্টিমেট, শিডিউলিং, allocating resources and measuring productivities. It also covers কি হয়, সাইজ এস্টিমেটটা আমরা করে, শিডিউলিং করে, অ্যালোকেটিং রিসোর্সেস, মানে আমাদের যেমন প্রজেক্টগুলো থাকে ওই প্রজেক্টগুলোর সাইজ এস্টিমেট করা, শিডিউলিং করা, রিসোর্স অ্যালোকেট করা, এই প্রজেক্টগুলো আসলে কিভাবে কাজ করবে, কি কে কাজ করবে, কি করবে না করবে সেগুলো, এবং প্রোডাক্টিভিটি মেজার করা। এটা হচ্ছে গিয়ে প্রোগ্রামের ম্যানেজমেন্ট। প্রজেক্ট রোলস, হ্যাঁ, সো এখানে একটা আমার অর্গানোগ্রামের মতো দেখতেছি। The following diagram shows the different organizational stakeholder involved in a project. তো আমরা একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা থাকে, একটা অর্গানাইজেশনের বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, তারা কে কোথায় কিভাবে থাকে এটা আমরা দেখতেছি। এখানে কি আছে, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট আছে, প্রজেক্ট স্পন্সর আছে, ইউজার ম্যানেজমেন্ট আছে, প্রজেক্ট ম্যানেজার আছে। প্রজেক্ট ম্যানেজার আন্ডারে কারা কারা থাকতেছে,
এই যে বিভিন্ন প্রজেক্ট গুলো থাকতেছে, দেখেন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট টিম, ইউজার প্রজেক্ট টিম, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার টিম এবং সিকিউরিটি অফিসার। আর এই টোটাল জিনিসটা যে এই যে সিনিয়র ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্পন্সর, ইউজার ম্যানেজমেন্ট, এই টোটাল এরা হচ্ছে স্টিয়ারিং কমিটি হিসেবে কাজ করতেছে। এবং এখানে মাঝখানে একটা লেয়ার থাকতেছে কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কাজ করতেছে কি ইউজার ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজারের মাঝখানে। সো আমরা রেসপন্সিবিলিটিস গুলো আমরা এখন দেখবো। রেসপন্সিবিলিটি অফ ডিফারেন্ট রোলস আর অ্যাজ ফলোজ। সিনিয়র ম্যানেজমেন্টের কাজ কি কমিটমেন্ট অ্যান্ড ফাইনাল অ্যাপ্রুভাল। তাহলে আমরা এর আগে যেগুলো আমরা ইয়ের সঙ্গে দেখলাম, এই এসডিএলসি যে আমরা প্রসেসগুলো দেখলাম কিংবা আমরা দেখলাম কি সিনিয়র ম্যানেজমেন্ট কি করে কমিটমেন্ট এবং অ্যাপ্রুভাল গুলাকে সেটেল ডাউন করে, সেই রেসপন্সিবিলিটিটাকে গ্রহণ করে। আর ইউজার ম্যানেজমেন্ট কি করে প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম ওনার হু অ্যাসাইন রিসোর্সেস, অ্যাপ্রুভস deliverables and participate in requirement definition and accept testing and user training. তাহলে ইউজারের কাজ হচ্ছে কি রিসোর্স কে এটা ইয়ে করবে, ডেলিভারেবলস গুলো কি কি হবে সেটাকে অ্যাপ্রুভ করবে, তার আউটপুট কি চাই সেটা, এবং রিকোয়ারমেন্ট ডিফাইন করার ক্ষেত্রে সে কাজ করবে, এবং টেস্টিং এবং ট্রেনিং এও সে থাকবে ইউজার। প্রোগ্রাম স্টিয়ারিং কমিটি, প্রোগ্রাম স্টিয়ারিং ফাংশনটা কি provides overall direction, appropriately represents all affect parties, and ultimately responsible for cost and timeline. The total steering committee আমরা দেখছি কারা কারা আছে এখানে, সিনিয়র ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্পন্সর, ইউজার ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার। এই যে স্টিয়ারিং কমিটি, এই স্টিয়ারিং কমিটির কাজ হচ্ছে কি ওভারঅল ডাইরেকশনটাকে দেওয়া, এবং কারা কারা এফেক্ট হচ্ছে এই সিস্টেম ডেভেলপমেন্টের কারণে, কারা কারা এটার জন্য এফেক্টেড হচ্ছে এটাকে বের করা, রেসপন্সিবিলিটিটাকে সেটেল ডাউন করা এবং কস্টটাকে টাইমলাইনটাকে ডিফাইন করা, এটা হচ্ছে গিয়ে স্টিয়ারিং কমিটির কাজ। প্রোগ্রাম স্পন্সর কাজ কি ফান্ড অফ দ্য প্রোগ্রামে ফান্ড অ্যারেঞ্জ করা, ইজ টিপিক্যালি সিনিয়র ম্যানেজার দ্যাট এফেক্ট অফ দ্য এফেক্টেড বিজনেস ফাংশন অ্যান্ড চেয়ার দ্য প্রোগ্রাম স্টিয়ারিং কমিটি। তার মানে যে বিজনেস ফাংশনটাকে আমরা এখন কাজ করতেছি, এই ধরনের একটা প্রজেক্ট কাজ রান করাচ্ছি, তো সে এই ফান্ডটাকে অ্যারেঞ্জ করে এবং সেই এই প্রোগ্রাম স্টিয়ারিং কমিটিকে চেয়ার করে। আর প্রোগ্রাম ম্যানেজার ডে টু ডে প্রোগ্রাম ম্যানেজমেন্ট, তার মানে এই যে প্রোগ্রামটা যে হবে স্পেসিফিকলি এই প্রোগ্রাম ম্যানেজার কাজ কি এই ডে টু ডে ফাংশন গুলাকে রান করা, ওর আন্ডারে যারা থাকবে এই 4-5 জন 10 জন যারা থাকবে তাদেরকে রান করা। রেসপন্সিবিলিটি অফ সাম আদার রোলস অ্যাজ ফলোজ, এই যেখানে যে আমরা আরো কিছু কিছু রোলস দেখতে পাইছি, সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট টিম, এদের কাজ হচ্ছে কি প্রোভাইড টেকনিক্যাল সাপোর্ট টু দ্য হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এনভায়রনমেন্ট। তাহলে এদের কাজ হচ্ছে যে টেকনিক্যাল সাপোর্ট গুলা দেওয়া হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সিস্টেম ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের কাজ। সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম টিম এদের কাজ কি, এদের কাজ হচ্ছে যে টেকনিক্যাল স্টাফ হু পারফর্ম দ্য প্রোগ্রাম টাস্ক, মিনস যারা এই প্রোগ্রামিং গুলা করবে বা কোডিং গুলা করবে, এই টেকনিক্যাল স্টাফ গুলো হচ্ছে গিয়ে ওই সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম টিমের আন্ডারে। ইউজার প্রোগ্রাম টিম, ইউজার হু পারফর্মস প্রোগ্রাম টাস্ক, যে প্রোগ্রাম টাস্ক গুলো যে পারফর্ম করবে তারা হচ্ছে গিয়ে ইউজার প্রোগ্রাম টিমের অংশ। সিকিউরিটি অফিসার কাজকে এনশিওরস অ্যাডিকুয়েট সিস্টেম কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স টু দ্য সিকিউরিটি পলিসি। তার মানে এই ইয়ের মধ্যে যে সিকিউরিটি ইস্যুস গুলো থাকবে, এই প্রোগ্রামস গুলোর মধ্যে যে সিকিউরিটি ইস্যুস গুলো থাকবে, মানে কন্ট্রোল মেকানিজম থেকে শুরু করে অডিট ট্রেল থেকে শুরু করে যত ধরনের সিকিউরিটি মেজারমেন্ট গুলো থাকবে সেগুলো এই সিকিউরিটি অফিসার এনশিওর করবে। কোয়ালিটি অ্যাসুরেন্স সে কি করবে, রিভিউ ডেলিভারেবলস ফর কমপ্লায়েন্স টু রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিফাইন স্ট্যান্ডার্ডস, সে কি করবে ডেলিভারেবলস গুলা কমপ্লায়েন্স এবং রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক মতন আছে কিনা সেটা রিভিউ করে কোয়ালিটি অ্যাসুরেন্সটা কোয়ালিটি ইয়ে করবে। এর মধ্যে তারপর আজকে আমাদের আইএসও ইনফর্ম সিস্টেম অডিটর, সে কি করবে ইন্স্যুরেন্স কন্ট্রোল আর ইমপ্লিমেন্টেড ইন দ্য নিউ সিস্টেম। ওই যে সিকিউরিটি অফিসার যেই কন্ট্রোল গুলা দিচ্ছে ওই কন্ট্রোল গুলা ঠিক মতন ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা নিউ সিস্টেমে, প্রপার অ্যাডিকুয়েটলি ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে কি একটা ইনফর্ম সিস্টেম অডিটরের কাজ। সো আজকে একটু পর্যন্তই।
10:30 বাজে আমরা নেক্সট ক্লাসে প্রজেক্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস এন্ড টুলস, হ্যাঁ, এগুলাতে আমরা কাজ করবো, এগুলো আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা আজকে শেষ করি, যেহেতু আমরা নতুন একটা টপিক পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, Yes, sir, sure. হ্যাঁ, আজকে আমরা এখান থেকে শেষ করি, তারপর আমরা নেক্সট ক্লাসে প্রজেক্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস এন্ড টুলস গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো স্লাইড কি স্যার একবারই দিবেন নাকি এখন? একবারে দেবো স্লাইড গুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এটা তবে অনেকগুলো স্লাইড, তো ইটস লাইক 144 স্লাইডস। হ্যাঁ, জি, এখানে আমরা এখন পর্যন্ত এখানে শেষ করছি হচ্ছে যে আপনার 36 পর্যন্ত, 36 35 36 পর্যন্ত। সো সরি 36। হ্যাঁ, অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, হুম। কিংবা আমরা এই 35 পর্যন্ত দিয়ে দেবো না আমি আপনাকে। হ্যাঁ, আর 35 আমার মনে হয় 35 পর্যন্ত দিয়ে দিলে একটু ভালো হতো, আমরা তাহলে ততটুকু পরে রাখতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, 35 পর্যন্ত আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আর আরেকটা বিষয় জানার ছিল, আমরা আজকে যে টপিক গুলো পড়লাম এগুলো সিসার বইয়ের 3rd চ্যাপ্টার থেকে পড়ানো হলো না? হ্যাঁ, 3rd চ্যাপ্টারে আছে, 3rd এবং 4th এই দুইটা চ্যাপ্টারে আছে এটা। হ্যাঁ, ওকে ওকে ওকে। 3rd চ্যাপ্টারে বেশি আছে। হ্যাঁ, 4th চ্যাপ্টারে জি, আছে। হ্যাঁ, আমি চেক করে দেখলাম 3rd চ্যাপ্টারের সাথে এগুলো টপিক গুলো মিলছে। সিসার বইয়ে আমরা যা পড়বো এখানে জি, সবগুলোই হচ্ছে গিয়ে 1 2 3 4। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই 4টা চ্যাপ্টারের 5 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো না এখন। 5 নম্বর চ্যাপ্টারটা আমাদের এই প্রফেশনাল লেভেলে। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। এখন আমাদের 1 2 3 4 আপনারা আমরা যে স্টাইলে পড়াই না কেন, হ্যাঁ, আপনারা ওই 4টা চ্যাপ্টারেই মোটামুটি আপনারা পড়তে থাকবেন। ওই 4টা চ্যাপ্টারে সবকিছুই মোটামুটি এখানে আছে, কিছু কিছু জিনিস বাদে অল্প কিছু জিনিস আমাদের ইয়েতে আছে, প্রফেশনাল লেভেলে তাহলে আছে। স্যার মোটামুটি ওই 4টা চ্যাপ্টার পড়লে আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে, আমরা যদি বই থেকে পড়তে রাইট চাই। রাইট রাইট বই থেকে ও, যে পড়তে চান তাহলে এই 4টা চ্যাপ্টার পড়লে আপনাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। স্যার ওকে স্যার। সিসা বইয়ের 3 এবং 4 ছিল না আমাদের সার্টিফিকেট লেভেলে? 1 2 ও কি আছে? 1 2 3 4। হ্যাঁ, 1 2 3 4, 1 থেকে 4। ঠিক আছে। জি, জি স্যার। তাহলে স্যার আমি আপনাকে নক দিব, তাহলে স্যার আপনি আমাকে 1 থেকে 35 একটু দিয়ে দিন কাইন্ডলি। আমরা চেষ্টা করবো, আজকে সোমবার তো, জি স্যার। বুধবার দিন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি স্যার আপনাকে নক দিব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, সাবধানে জি থাকবেন। স্যার, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।